সকাল সকাল রবির মাথায় গামছা পেঁচানো দেখে গাপিত্তি জলে গেল আভার। ভেংচি কেটে নুডলস আর সেমাই ট্রে তে করে নিয়ে যাচ্ছিল অমনি সামনে এসে দাঁড়ালো হিরণ। স্বভাবসুলভ মুখে সেই শয়তানি হাসি। কি গো শালি, আমার জন্য নাস্তা নিয়ে এসেছো বুঝি? উদ্ধৃতি চিহ্ন। এটা আপনার জন্য না, দুলাভাই। দীপ্ত ভাইয়াদের জন্য নিয়ে যাচ্ছি। আপনার খেতে ইচ্ছে হলে হেঁটে হেঁটে নিচে গিয়ে খেয়ে আসুন। উদ্ধৃতি চিহ্ন। আভা মেকি হেসে কথাটা বলে দ্রুত হাঁটা ধরল। হিরণ বিড়বিড় করে বলল, শালি তোমার বোনের মতো তোমার তেজও থাকবে না। সবকিছু শেষ করে দেব। উদ্ধৃতি চিহ্ন। আভা হেলেদুলে হাঁটছিল তখনই প্রণয় তার পেছনে পেছনে এসে জিজ্ঞেস করল, বাহ, তোমার তো দেখি অনেক ঝাঁজ। খুব ভালো। উদ্ধৃতি চিহ্ন। আভা টপ্ত চোখে তাকালেও কোন জবাব দিল না। প্রণয় দুষ্টুমি স্বরে বলল, তোমার কোন বয়ফ্রেন্ড আছে? উদ্ধৃতি চিহ্ন। না, নেই। উদ্ধৃতি চিহ্ন। বয়ফ্রেন্ড থাকবে কি করে? এর আগে তো আমার সাথে তোমার দেখাই হয়নি। উদ্ধৃতি চিহ্ন। খুব দ্রুত কথাটা বলেই প্রণয় পাশ কাটিয়ে রুমে ঢুকে ঠোঁট টিপে হাসল। আভা ঠিক বুঝে উঠতে পারল না কথাটার অর্থ। টেবিলের ওপর ট্রেটা রেখে সে নিঃশব্দে বেরিয়ে গেল। দীপ্ত শুয়ে শুয়ে ফোন টিপছিল। প্রণয় একটি বাটি হাতে নিয়ে খেতে শুরু করল। দীপ্ত জিজ্ঞেস করল, তোর ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিস? হ্যাঁ দোস্ত, একটা কিছুও বাইরে রাখিনি। আজই তারা ঢাকা ফিরে যাবে। আর কোনোমতেই এখানে থেকে যাওয়ার সুযোগ নেই। সবারই নিজস্ব কাজকর্ম, দায়িত্ব রয়েছে, সব ফেলে এখানে বসে থাকা অসম্ভব। প্রণয় হালকা গলায়, মন খারাপের সুরে বলল, শোন, ইফা মেয়েটার জন্য খুব খারাপ লাগছে। ওকে যদি কোনোভাবে দূরে কোথাও পাঠিয়ে দেওয়া যেত, তাহলে হয়তো ওর কষ্টটা একটু হলেও কমতো। দীপ্ত মাথা ঝাঁকাল, আমিও সেটাই চাই। সকালেও বলেছি আমাদের সঙ্গে যেতে। যদি প্রয়োজন পড়ে, আমি ওর দেখভাল করব। এই সময়ে ওর হ্যাপি থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। মেন্টাল হেলথের উপর দিয়ে যা যাচ্ছে, সেটা বাচ্চাটার উপরও প্রভাব ফেলবে। বলতে বলতে রেগে গেল। দাঁত চেপে বলল, মেয়েটাকে বুঝাতেই পারলাম না। ওই বাস্টার্ডটা কি বুঝিয়েছে কে জানে। তবে জানতে তো হবেই। পরিস্থিতিটা স্বাভাবিক হতে দে শুধু। আবার আসবো। আসতে তো হবেই আমাকে। উদ্ধৃতি চিহ্ন। ডট। ইফা আজ একটু স্বাভাবিক। শরীরটা ভালো লাগছিল না বলে ভাবল গোসল করে নেওয়া যাক। করলও সেটাই। গোসল শেষে হঠাৎ মাথা ঘুরে গেল ওর। কোন মতে দেওয়াল ধরে দরজাটা খুলে আভাকে ডাকতে শুরু করল। আভা, এই আভা, একটু দেখে যা, আমার মাথা ঘুরছে। উদ্ধৃতি চিহ্ন। আভা আসতে আসতে হিরণ চলে এলো। তুমি ঠিক আছো? উদ্ধৃতি চিহ্ন। ইফা স্বাভাবিক আচরণ করার চেষ্টা করল, না। উদ্ধৃতি চিহ্ন। হিরণ তাকে ধরে ধরে নিয়ে গেল নিজের রুমে। রবি ঘর পরিষ্কার করেছে সবে। কাল যেহেতু ফুল দিয়ে সাজানো হয়েছিল তাই ঘরে বেশ ভালোই ময়লা ছিল। ইফাকে বিছানায় বসিয়ে হিরণ বলল, রুবি। রবি ঝাড়ুটা রেখে জবাব দিল, হ্যাঁ বলুন। উদ্ধৃতি চিহ্ন। আভাকে গিয়ে বলো ইফার খাবারটা এখানে দিয়ে যেতে। উদ্ধৃতি চিহ্ন। যদিও রুবি এসব করতে চায় না কিন্তু হিরণের কথা তো ফেলতে পারে না। অগত্যা পা বাড়ালো চৌকাঠে। অমনি আবার শুনতে পেল, আরেকটা কথা, ইফার জামা কাপড়গুলো কাচা হয়নি। ওয়াশরুমেই রাখা আছে। সেগুলো কেচে ছাদে শুকাতে দিয়ে এসো। কোন রকম গন্ডগোল করার চেষ্টা করো না। এবার যাও। উদ্ধৃতি চিহ্ন। রবির কি এসব হজম হলো? বোধ হয় না। তবে অমান্য করারও সুযোগ নেই। যেভাবেই হোক হিরণের মনে তার জন্য জায়গা করতে হবে। তবে না ইফাকে সরাতে পারবে। ইফা, বাম দিকে কাত হয়ে শোয়ার চেষ্টা করো। এতে রক্ত চলাচল স্বাভাবিক হয়। উদ্ধৃতি চিহ্ন। ইফা করল তাই। তবে হিরণের জন্য নয়, তার গর্ভে বেড়ে ওঠা নিষ্পাপ সন্তানের জন্য। কত ভালোই না হতো যদি হিরণ ওই নোংরা, জঘন্য, ঘৃণিত কাজটা না করত। সুখে গড়া ছোট্ট সংসারটা মুহূর্তেই তছনছ হয়ে গেল। এসব সে কোনোদিন ভুলতে পারবে না। হারাম জিনিস, চাইলেও হালাল হয় না। হয়তো সময়টা তার জন্য প্রতিকূল, কিন্তু সে বিশ্বাস করে প্রকৃতি নিশ্চয়ই একদিন তার হাতে সুযোগ তুলে দেবে। খারাপ যত দীর্ঘই হোক ভালো সময় কোন না কোনোদিন আসবেই। এই মুহূর্তে তার সবচেয়ে বড় ভরসা তার শাশুড়ি মা। প্রেগন্যান্সির খবরটা শোনার পর থেকে বারবার বলছিলেন, ইফা, বাড়ি ফিরে আয় মা। কিন্তু যখন জানলেন হিরণ এমন এক ঘৃণ্য কাজে লিপ্ত, ধরা পড়ে বিয়েও করেছে, তখনই স্পষ্ট জানিয়ে দিলেন, এই বিয়ে আমি স্বীকার করি না। ইফা, তুই একা ফিরবি, শুধু তোর জন্যই এই বাড়ির দরজা খোলা। হিরণের জন্য নয়। ভাবতে ভাবতেই মৃদু হাসল। হিরণ তার মাথায় হাত বুলাতেই ছিটকে সরিয়ে দিল সেই হাত।
হিরণ বুঝল ইফার রাগ, জেদ। যেহেতু আর বংশের উত্তরাধিকারী ইফার গর্ভে, তাই আর বিরক্ত করল না। আভা এলো খাবার নিয়ে। হিরণকে দেখেও না দেখার ভান করে আগে ইফাকে খাওয়ালো। বজ্জাত লোকটা কখন তাদের বাড়ি ছাড়বে এই অপেক্ষাতেই আছে। দৃষ্টি মা, তোর শরীরটা এখন কেমন? উদ্ধৃতি চিহ্ন। একটু ভালো লাগছে, জেঠু। তোমরা কি আজকেই চলে যাবে? আর কয়টা দিন থেকে যেতে? উদ্ধৃতি চিহ্ন। না রে, মা, আমার আর দীপ্তের অনুপস্থিতিতে ওদিকে কি হচ্ছে কে জানে। যদি থাকার সুযোগ থাকতো তাহলে অবশ্যই থেকে যেতাম। তুই মন খারাপ করিস না, আমি আবার আসব। ঠিক আছে, উদ্ধৃতি চিহ্ন। দৃষ্টি হাসি মুখে মাথা নাড়ল। বারান্দার চেয়ারে বসে আছে সে। তখনই শুনতে পেল আকাশের গর্জন। হয়তো বৃষ্টি হবার সম্ভাবনা আছে। দীপ্তের হাত দুটোতে মাটি লেগে আছে। কপালে বিন্দু বিন্দু ঘামের কণা। পুরো মুখটাই ঘেমে আছে। আফতাব রহমান জিজ্ঞেস করলেন, এই শোন, তোর হাতে মাটি কেন? উদ্ধৃতি চিহ্ন। ওই গোরস্থানে গিয়েছিলাম। গিয়ে দেখি কাকা কাকির কবরের যাচ্ছে তাই অবস্থা। মনে হচ্ছে কেউ হয়তো কোনোদিন ধারেকাছেও যায়নি। কবরের কোন চিহ্নই নেই। গোরস্থানটাও খোলা মেলা। আমি ভাবতেই পারছি না নিজেদের বসতবাড়ি এত সুন্দর করে সাজিয়ে যেখানে সারাজীবন থাকতে হবে সেই স্থানটা এখনো বাউন্ডারি করা হয়নি। আগাছা দিয়ে ভর্তি। শুধু কাকা কাকির কবর বাজার থেকে নেট এনে সীমারেখা দিয়ে এসেছি। কিন্তু বাবা, তুমি কদিনের মধ্যেই তোমার চাচাতো ভাইদের সাথে আলাপ বলবে। অতিদ্রুত কবরের উপর বড় বড় গাছপালাগুলো কেটে বাউন্ডারি করতে বলবে। ভুলে যেও না, ঢাকা থাকি আর আমেরিকা, শেষে ওখানেই ঠাঁই হবে। উদ্ধৃতি চিহ্ন। বলতে বলতে চলে গেল। এক রাশ মুগ্ধতায় ডুবে গেল দৃষ্টি। তার বাবা মায়ের কবর মেরামত করে দিয়েছেন উনি। এই দিনে দীপ্তের প্রতি তার অনেক কৃতজ্ঞতা জমেছে। কাল অনেক বড় উছিলা হয়ে তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করল। ঔষধপত্র এনে দিল, সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দিয়েছিল, কাজ বিধে যাওয়ায় কত সেবা শুশ্রূষা করেছিল। আজ সেই কৃতজ্ঞতাটা আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। সত্যিই তার জেঠুর ছেলে জেঠুর মতোই ভালো মনের মানুষ। আফতাব রহমান উঠে গেলেন। ছেলের কথা শুনে লজ্জা পেলেন খুব। নিজেও তো ওরকমভাবে ভেবে দেখননি। কর্মক্ষেত্রে এতটাই ব্যস্ত থাকে মানুষ যে কখনো গোরস্থানের খোঁজও নেওয়া হয় না। ভেবেছিল দুপুরেই রওনা হবে ঢাকার উদ্দেশ্যে। কিন্তু তখনই আকাশ চিরে বর্ষা নেমে এলো। অনিমা জহির রেডি হয়ে গেছিলেন, জানালা দিয়ে বাইরের অবস্থা থেকে মেজাজটা বিগড়ে গেল ওনার। এখনই বৃষ্টিটা নামতে হলো। এখন এই বৃষ্টি কখন শেষ হবে কে জানে। প্রণয় আর আভা বারান্দায় মোবাইলে লুডো খেলছে। প্রণয় অফার করেছে প্রথমে। শুরুতে আভা না করলেও পরবর্তীতে প্রণয়ের খোঁচা সুলভ কথা শুনে রাজি না হয়ে পারল না। খেলার এক ফাঁকে লাফিয়ে উঠল প্রণয়। কারণ 5 মেরে আভার পাকা গুটি খেয়ে দিয়েছে। সেই খুশিতে বেসুরে গলায় গান ধরল। আর এসো না গুটি খাইতে। ও ললিতে, আর এসো না গুটি খাইতে। পাঞ্জা মাইরা ভৈরা দিছি। গুটি তোমার থলিতে। আর এসো না গুটি খাইতে। উদ্ধৃতি চিহ্ন। ভ্যাবাচ্যাকা খেয়ে গেল আভা। কি অদ্ভুত গান। অপমানিত বোধ করে খেলায় মনোনিবেশন করল। ঝরঝরে বৃষ্টি, কোথাও সজীবতা আবার কোথাও বিষণ্ণতা। দীপ্ত উত্তরে জানালার কাছে বসে একদৃষ্টে চেয়ে আছে অদূরে বিস্তীর্ণ ফসলি জমির দিকে, যেখানে টিপটিপ বৃষ্টির ফোঁটায় জমিন যেন ভিজে উঠছে এক অপার্থিব স্নিগ্ধতায়। দুধ পুলি পিঠা, ঝালপুলি আর পায়েস একটা ট্রেতে করে নিয়ে এলো কামিনী। বাবা, তোমার জন্য কয়টা পিঠা বানিয়েছি। কত বছর পর এসে কয়দিন থাকলে বাড়িতে অথচ কিছুই করে খাওয়াতে পারলাম না। দেখছি তো বাড়ির পরিস্থিতি। উদ্ধৃতি চিহ্ন। কোন ব্যাপার না, কাকি। এইটুকুই আমার জন্য অনেক। উদ্ধৃতি চিহ্ন। কামিনী চলে যায়। দীপ্ত একটা পিঠাই কামড় দিতেই থেমে গেল। ট্রেটা নিয়ে নিচতলায় দৃষ্টির রুমে দিয়ে দেখল সবসময়কার মতো দৃষ্টি বসেই আছে। মাথায় গামছা পেঁচানো। দৃষ্টি, জি ভাইয়া। উদ্ধৃতি চিহ্ন। একটু নড়ছড়ে বসল মেয়েটা। কেন যেন এবার আর আগের মতো ভয় পেল না। মৃদু হাসল। দীপ্ত বলল, তুমি দুধ পুলি, ঝাল পুলি আর পায়েস খাও? উদ্ধৃতি চিহ্ন। হঠাৎ এই প্রশ্ন কেন করল তা বুঝল না দৃষ্টি। স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ, খাই তো। উদ্ধৃতি চিহ্ন। তাহলে হা করো। উদ্ধৃতি চিহ্ন। কেন? উদ্ধৃতি চিহ্ন। আগে করোই না। উদ্ধৃতি চিহ্ন। অনেকটা অধিকার বোধ নিয়ে প্রথমে ঝালপুলি খাওয়ালো দৃষ্টিকে। এটা সাধারণত চিনি, নারকেলের পরিবর্তিতে গরুর ভুঁড়ি কিংবা পাঙ্গাস বা অন্য কোন মাছের কাটা বেছে তারপর বানায়। দীপ্ত তার ভাগের থেকে সব অর্ধেক করে খাওয়ালো দৃষ্টিকে। দৃষ্টি বলল, আচ্ছা ভাইয়া, ডাক্তার তো আমাকে মিষ্টি জিনিস খেতে নিষেধ করেছিল।
এখন কিছু হবে না? উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত আলগোছে হেসে বলল, অল্প মিষ্টি খেলে কিচ্ছু হবে না। দাঁড়াও পানি নিয়ে আসছি। উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত পানি এনে খাওয়ালো। দৃষ্টির খাওয়া চামচাটা ধুতে গিয়েও ধুলো না। খাওয়ার সময় মুখ লেগেছে তবুও ধুয়ে নিল না। এমনিই খেতে শুরু করল। ভাইয়া, হ্যাঁ বলো। উদ্ধৃতি চিহ্ন। মেয়েটা চিবুক ঠেকালো গলায়। রিনরিনে স্বরে বলল, শুধু শুধু আপনার খাবার থেকে খাওয়ালেন। এটা কিন্তু প্রয়োজন ছিল না। উদ্ধৃতি চিহ্ন। প্রয়োজন ছিল। আচ্ছা দৃষ্টি, আমাকে একটা কথা বলো তো। উদ্ধৃতি চিহ্ন। কি কথা ভাইয়া? উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত কণ্ঠ খাদে নামিয়ে বলল, কাল তোমাকে কে পুকুরে ফেলে দিয়েছিল? তুমি চেনো তাকে? উদ্ধৃতি চিহ্ন। আকস্মিক প্রশ্নে ভয় পেয়ে ঘাবড়ে গেল দৃষ্টি। কোন উত্তর দিল না। হয়তো চেনে তাই এমন করছে। ও, রমনের ভয় দূর করার জন্য বলল, ও, কে কোন ব্যাপার না। হয়তো হাঁটতে হাঁটতে চলে গেছিলে। ভয় পেও না। আমার কাকা কিন্তু একটু ভীতু ছিলেন না? দৃষ্টি। আমার কাকা খুব সাহসী ছিলেন। ওনার ভয় অপরাধী রা কাঁপত। উদ্ধৃতি চিহ্ন। আমি তো বাবাকে দেখিনি। উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত শীতল চোখে দেখল মেয়েটাকে। জন্মের কিছুদিন আগেই বাবাকে হারিয়েছে। অথচ তার কাছে বাবা মা সব আছে। জীবনটা কেমন অদ্ভুত। একজনের সব আছে তো অন্যজন নিঃস্ব। দৃষ্টি ভীত আওয়াজে বলল, আপনি খুব ভালো। আমার জন্য কত কিছু করলেন। কি বলে যে ধন্যবাদ দেব। উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত এক পল দৃঢ়ীভূত লোচনে দেখল কিশোরীকে। ধন্যবাদ নেব না। উদ্ধৃতি চিহ্ন। তাহলে কি নিবেন? উদ্ধৃতি চিহ্ন। নিচের ঠোঁট উল্টে ভয়াতুর মুখাবয়বে বসে রইল দৃষ্টি। দীপ্ত কিঞ্চিত হাসল। একটা সেলফি তুলবে আমার সাথে? উদ্ধৃতি চিহ্ন। কি? উদ্ধৃতি চিহ্ন। মানে একটা ফটো তুলবে আমার ফোনে? উদ্ধৃতি চিহ্ন। স্বস্তির নিঃশ্বাস ফেলল দৃষ্টি। ছবি তোলা এ আর এমন কি ব্যাপার? ভাগ্যিস অন্য কিছু চাইনি, নয়তো কিভাবে দিত? তার কাছে তো টাকা নেই। আচ্ছা তুলুন। কিন্তু আমি তখন সাজগোছ করিনি। উদ্ধৃতি চিহ্ন। কি যেন মনে করে দীপ্ত বলল, গামছাটা খুলে চুলগুলো ছেড়ে দাও। তোমাকে আরো সুন্দর লাগবে। এন্ড এনিওয়ে, ইউ আর স্টিল দ্য প্রিটিয়েস্ট গার্ল। উদ্ধৃতি চিহ্ন। কেউ প্রশংসা করলে দৃষ্টি এমনিতেই খুশি হয়ে যায়। ঝট করে গামছাটা সরিয়ে চুলগুলো ছেড়ে দিল। আন্দাজে যতটুকু গোছানো যায় আর কি। দীপ্ত পর পর 3টা পিক তুলল। তারপর বেরিয়ে গেল ঘর থেকে। বিকেলে দীপ্তেরা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। দীপ্ত একটু তাড়াতাড়ি রেডি হয়ে গাড়িতে ব্যাগপত্র সব উঠিয়ে কামিনীর কাছে গেল। পকেট থেকে 5,000 টাকা বের করে ওর হাতে দিয়ে বলল, দৃষ্টি আর দাদুর খেয়াল রাখবেন। আমার কাছে ক্যাশ নেই, সেজন্য এই মুহূর্তে এর বেশি দিতে পারলাম না। তবে ঢাকা গিয়ে পাঠিয়ে দেব। দৃষ্টিকে একটু পুষ্টিকর খাবার খাওয়াবেন। ওর শরীর খুব দুর্বল। আপনি ছাড়া আর কে খেয়াল রাখবে বলুন? আপনিই আমাদের পরিবারে একমাত্র দায়িত্বশীল ব্যক্তি। কামিনী টাকাগুলো পেয়ে খুব খুশি হল। বলল, হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। ওকে তো আমি আমার মেয়ের মতোই দেখি। অবশ্যই খেয়াল রাখব। তুমি কোনো চিন্তা করো না, বাবা। আবার এসো। হ্যাঁ, আসতে তো হবেই। এখন থেকে হুটহাট চলে আসব। উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত একপেশে হাসল, যেন কথার ভাজেই সূক্ষ্ম কিছুর ইঙ্গিত দিচ্ছে। সিঁড়ির কাছেই যাচ্ছিল, অমনি ঘর থেকে বের হলো ইফা। মুখে সবসময়ের মতো মলিনতা। হিরণ আর রবি এখানে নেই। ড্রয়িং রুমে পিঠা খাচ্ছে। তাই ইফার কাছে গিয়ে দীর্ঘশ্বাস ফেলে নিরেট স্বরে বলল, তোকে কিছু জিজ্ঞেস করব না। শুধু বলবো, কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিস না। অবলা নারীদের মতো সবসময় মুখ বুজে সহ্য করবি না। জীবনটা তোর, তাহলে মানুষ কেন কষ্ট দেবে? নিজের ভালোটা বুঝতে শেখ। ইফা অপারগতায় মাথা নোয়ালো। হ্যাঁ, ভাইয়া, শুধু একটা কাজ সম্পন্ন করতে হবে। তারপরই আইনের আশ্রয় নেব ওদের বিরুদ্ধে। মাছি তাড়ানোর ভঙ্গিতে হেসে ফেলল দীপ্ত। আইন? একটা কথা মনে রাখিস, আইনের উপর কখনো পুরোপুরি আস্থা রাখবি না। সমাজ তোকে কখনো ন্যায় পাইয়ে দেবে না। ন্যায় নিজে অর্জন করতে হয়। যেখানে শত শত মা তার ধর্ষিতা মেয়ের প্রাণহীন দেহ বুকে জড়িয়ে হাহাকার করে, সারা দেশ তোলপাড় হয়েও ন্যায়বিচার পায় না, দিন শেষে মুক্ত বাতাসে শ্বাস নেয় ধর্ষকেরা, সমগ্র পৃথিবীতে নিশ্চিন্তে ঘুরে বেড়ায়, সেখানে তুই এই সামান্য বিষয়ের জন্য আইনের আশ্রয় নিতে চাইছিস। আইন তো তোর সমস্যাটাকে সমস্যা বলেই গণ্য করবে না। এনিওয়ে, যা করবি ভেবে চিনতে। আমি সবসময় তোর পাশে আছি। যখনই হেল্প লাগবে জানাবি। আমি যেখানেই থাকি, চলে আসব। এখন আসি। শূন্য রজনী। পুরো বাড়ি যেন ঘুমিয়ে পড়েছে। শুধু জেগে আছে ইফা।
খোলা জানালার পাশে জ্যোৎস্নার আলোয় নীরবে নিভৃতে বসে নিজ ধ্যানে মগ্ন সে। ওই দিন হিরণ যখন তাকে নিয়ে ঘরের দরজা আটকে দেয় তখনকার কথাগুলো মস্তিষ্কে বাজতে থাকে। দরজা বন্ধ করলে কেন? আমাকে ছাড়ো। তোমার সঙ্গে এক ঘরে থাকতেও আমার ঘেন্না হচ্ছে। আমি থাকতে চাই না তোমার সাথে। হিরণ তবু ছাড়ছে না ইফাকে। ইফা ছুটবার জন্য ভীষণ তাড়াহুড়ো করছে। হিরণ বলল, ইফা, প্লিজ শান্ত হও। আমাদের কখনো ডিভোর্স হতে পারে না। আমি তোমাকে ছাড়া বাঁচব না। তুমি আমার স্ত্রী, যাকে আমি ভালোবাসি। ইফা খিলখিল করে হেসে উঠল। তাচ্ছিল্য করে বলল, ও আচ্ছা। আমাকে যদি এতই ভালোবাসো তাহলে অন্য নারীর কাছে নিজের চাহিদা পূরণ করতে গেছিলে কেন? লোভ জাগে নারী দেখলে, জিভ দিয়ে পানি পড়ে। বলো কিসের কমতি ছিল আমার মধ্যে? আজ পর্যন্ত যতবার আমরা ইন্টিমেট হয়েছি ততবার তোমার আচরণ ছিল হিংস্র পশুর মতো। কোন জানোয়ারের থেকে কম নয়। কখনো শুনেছ আমার কথা? শুনোনি। ধানের দিনে কাজ করে রোদে পুড়ে আমার অবস্থা শেষ হয়ে গেছিল। ধানে পা দিতে দিতে পায়ে অ্যালার্জি হয়ে ফুলে গেছিল, জ্বরে মাথা ব্যথায় শরীর নাড়াতে অবধি পারছিলাম না, অথচ সেই অবস্থাতেও তুমি আমাকে বিন্দুমাত্র ছাড় দাওনি। আমার সেবা করার বদলে আমার রুহু অবধি কাঁপিয়ে দিছিলে। তারপরও কেন অন্য মেয়েদের কাছে যেতে? জবাব দাও। আমি কি সব মুখ বুজে সহ্য করিনি? কখনো বাধা দিয়েছি? দিলেও তো কখনো মানোনি। সারাদিন কাজ করার সময় এক নজর দেখা দাও না, একটু সাহায্য করো না, কিন্তু রাতে ঠিকই স্বামীর অধিকার ফলাতে আসো। আমার জ্বর হোক বা অন্য কোন অসুখ, তবুও তুমি ছাড় দাওনি। আমার রাত কাটত নির্ঘুমে। আর তুমি জানতে, ঠিক মতো না ঘুমালে আমার মাথা ব্যথা হয়, সেই মাথা ব্যথা 5-6 দিনের আগে কমে না। জেনেও এমনটাই করেছ। কারণ কষ্ট তো আমার হবে, তোমার নয়। কখনো যদি ঘুমিয়ে যেতাম তাহলে সেই ঘুমের মধ্যেও। একটু থেমে শ্বাস টানল ইফা। ফের বলল, কখনো বুঝার চেষ্টা করেছ আমার মন কি চায়? কিসে আমি ভালো থাকব? কখনো কোন স্যাক্রিফাইস করেছ আমার জন্য? এই সম্পর্কটা বাঁচিয়ে রাখার জন্য শুধু এবং শুধুমাত্র কেবল আমিই স্যাক্রিফাইস করে এসেছি। কিন্তু আর নয়। তুমি জানো, আমার পিঠের মেরুদণ্ডে মাঝে মাঝে খুব ব্যথা হয়। কাছে যেতে অস্বীকার করলে কতবার কিল, ঘুষি আর লাথি মেরেছ। তোমার ওই দানবের মতো শক্তির সাথে আমি কি আর কখনো পেরে উঠতে পেরেছি? পারিনি তো। সেই ব্যথা আমার পিঠে বসে গেছে। ইফা, তুমি এসব কথা কেন বলছো? স্ত্রীর ধর্মই এটা। খুবই সিম্পল বিষয়। প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে। ইফার চোখের জল মুছে হিরণের শার্টের কলারে ধরে বলল, বলছি কারণ এত কিছুর পরও তুই তোর চাহিদা পূরণ করতে অন্য নারীর কাছে গিয়েছিস। আমার ঘেন্না হচ্ছে তোর উপর। এই কথাগুলো বলতে আমারও খুব অস্বস্তি হচ্ছে, কিন্তু না বলে পারলাম না। শরীরের জন্যই তো গিয়েছিলি না রবির কাছে? তাহলে যা, আমি তোকে দুদিনের মধ্যে ডিভোর্স দেব। আমার সন্তানের উপর তোর মতো বিষধর কীটের কোন প্রভাব পড়তে দেব না। হীন চরিত্রের মানুষের ছায়া আমি আর আমার সন্তান কারোর উপর পড়তে দেব না। ডিভোর্স দেব তোকে আমি। হিরণ বাঁকা হেসে বলল, ডিভোর্স দিতে পারবে না আমার সোনা পাখি। প্রেগন্যান্সির সময় ডিভোর্স হয় না। না, আমি তোমাকে ডিভোর্স দিতে দেব। ইফা ঠোঁট কামড়ে কান্না সংবরণ করল। ডিভোর্স না দিতে পারি তবে আমার অস্তিত্বও খুঁজে পাবি না তুই। এত দূরে চলে যাব তুই সারা জীবনেও খুঁজে পাবি না। ইফা ওর থেকে সরে গিয়ে দরজা খুলতে যাবে তখনই মোবাইলে একটা ভিডিও তার চোখের সামনে স্পষ্ট হলো। ইফা স্তব্ধ, বাকরুদ্ধ, বিমূঢ়। আপনা আপনি ঠোঁট জোড়া ফাঁক হয়ে গেল। হিরণ আবারও শয়তানি হাসি দিয়ে ওর কানের কাছে এসে বলল, তুমি যদি আমার থেকে দূরে যেতে চাও তাহলে তোমার এই নুড ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যাবে। এখন তুমি যদি এটাই চাও তাহলে। না, তুমি এত বড় নোংরা কাজ কি করে করতে পারো? নিজের স্ত্রীর ভিডিও ভাবতেই গা গুলিয়ে আসছে আমার। তোর প্রতি আমার ঘৃণা আরো কয়েক গুণ বেড়ে গেল। তোমার ঘৃণাতে আমার কিচ্ছু যায় আসে না, বেইবি। তবে তুমি দূরে গেলে আমার অনেক যায় আসে। এবার বলো, শুনবে তো আমার মাথা? ইফার হৃদয়টা দুমড়ে মুচড়ে ভেঙে গেল মুহূর্তেই। সিক্ত চোখ দুটি হতে গলদেশ বেয়ে চলেছে অশ্রুকণা। বাঁধ মানছে না তারা। এত খারাপ একটা মানুষ কি করে হতে পারে? এমন একটা নোংরা মানুষকে সে কিনা ভালোবেসেছিল, যে তাকে ব্ল্যাকমেইল করছে তবু তার সবচেয়ে দুর্বল জায়গাকে ঢাল বানিয়ে, তার মান ইজ্জতের ভয় দেখিয়ে। ইফা শুধু মাথা নাড়ল যে সব কথা শুনবে। সে অপরাগ, এটা ছাড়া আর কোন উপায় নেই। তোমার ছোট বোনটা আছে না? ও কিন্তু খুব লাফাচ্ছে। ছাদে আমার গায়ে থুথু ফেলেছিল। শুধু তাই না, দীপ্ত যখন আমাকে মারছিল তখন ও আমার গায়ে জুতো ছুঁড়ে মেরেছিল। কিচ্ছু কিন্তু ভুলিনি। কখন যে কি করে ফেলবো ওর সাথে তুমি ভাবতেও পারছো না। আতকে উঠল ইফা। আকুতি মিশ্রিত স্বরে বলল, তুমি ওর সাথে কিচ্ছু করবে না। তোমার যা করার আছে আমার সাথে করো।
আমাকে শাস্তি দাও, তবু আমার বোনকে কিছু করো না। ও ছোট মানুষ, অন্যায় দেখেছে তাই প্রতিবাদ করেছে। আমি কে বলবো তোমাকে যেন আর কিছু না বলে। কে ক্ষমা করে দাও প্লিজ। হিরণ ফোনটা পকেটে গুজতে গুজতে বলল, ভেবেছিলাম বিয়েটা করব না, কিন্তু প্রেগন্যান্সির সময় তোমার কাছেও তো যেতে পারবো না। ডাক্তার কি বলেছিলেন ভুলে গেছো? তাই সিদ্ধান্ত বদলেছি, রবিকে আমি বিয়ে করব। ভাবতে ভাবতেই চোখ দিয়ে ফুটো পানি গড়ালো। পানিটুকু আঙুলের ডগায় নিয়ে বলল, আমি কেন কাঁদছি? আমি তো কোন অপরাধ করিনি। অপরাধ তো ওরা করেছে। তাহলে কাদার কথা তো ওদের, যারা আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। ওরা নিশ্চয়ই কাঁদবে। প্রকৃতি আমাকে কোন না কোন সুযোগ নিশ্চয়ই করে দেবে। আমি আমার প্রতিশোধ পূর্ণ করবই। শুধু আমার সন্তান একবার দুনিয়ার আলো দেখুক, তারপর একটা একটা করে শোধ তুলব। কেউ ছাড় পাবে না। দীপ্ত ভাইয়া ঠিকই বলে, সমাজ কখনো ন্যায় পাইয়ে দেবে না, নিজের ন্যায় নিজে অর্জন করতে হবে। উদ্ধৃতি চিহ্ন। উঠে গিয়ে আভার সঙ্গে শুয়ে পড়ল। কারো জন্য রাত জেগে শরীর খারাপ কোন মানে নেই। আন্ডারস্কোর। সকালের রান্নাটা ইফা করছে। আভা বই নিয়ে পড়তে বসেছে নিচতলার বারান্দায় পাট্টি বিছিয়ে। কামিনী এক গ্লাস দুধ এনে বলল, খেয়ে নে মা, মন দিয়ে পড়াশোনা কর, আর মাত্র 1 মাস এরপরই তোর ফাইনাল পরীক্ষা। উদ্ধৃতি চিহ্ন। আভা গ্লাসটা হাতে নিতেই উনি দৃষ্টির রুমের দিক ফিরে চেঁচিয়ে বললেন, আমার মেয়ে পড়াশোনা করে, বাড়ির সব কাজ করে, আর কিছু অপা সারাদিন খায় আর ঘুমায়। বাড়ির অন্য নষ্ট ছাড়া আর কিচ্ছুটি করে না। যত সব। উদ্ধৃতি চিহ্ন। কথাটা যে দৃষ্টিকেই বলেছে সেটা আর বুঝতে বাকি রইল না। ইশহাক রহমান একটা বিস্কুটের প্যাকেট আভাকে দিয়ে চলে গেল উপরে। কোন কথা বলল না। আভা জানে তার বাবার এমন জোরতার কারণ। তারও খুব রাগ হয়েছিল তার মা বাবার অতীত জানতে পেরে। এখনো কমেনি, কিন্তু মুখ ফুটে কিছু বলতেও পারছে না। ছোট বলে সবাই ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। দৃষ্টি সব শুনতে পেল। ঠিকই তো বলেছে। একে তো মা বাবা নেই, তার উপর অন্ধ। সবার উপর বোঝা সে। আভা পড়াশোনা করে কিন্তু সে করতে পারে না। তার কত শখ ছিল পড়াশোনা করে অনেক বড় হওয়ার। কিন্তু সে যখন 8ম শ্রেণীতে পরীক্ষা দিয়ে ছুটি কাটাচ্ছিল, তখন একদিন তার চাচির চোখ এড়িয়ে দূরের এক মেলায় ঘুরতে গিয়ে ফেরার পথেই সন্ধ্যা হয়ে যায়। তখনই হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে মাথায় খুব জোরে আঘাত পায়। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে তখন থেকে দুনিয়াটা তার কাছে অন্ধকার হয়ে যায়। আর কিচ্ছু দেখতে পায় না। কামিনী পাশের বাড়িতে যাচ্ছে দেখে চুপি চুপি দৃষ্টির ঘরে ঢুকল আভা। দৃষ্টি হাতড়ে হাতড়ে বিছানা পরিষ্কার করছে। আভা বলল, বিস্কিট খাবি? এই নে, বাবা এনেছে। উদ্ধৃতি চিহ্ন। দৃষ্টি উদাস স্বরে বলল, না। উদ্ধৃতি চিহ্ন। কেন খাবি না? উদ্ধৃতি চিহ্ন। এটা তো চাচা তোর জন্য এনেছে। আমি তোর খাবারে ভাগ বসাবো কেন? তাছাড়া আমি একটা অপা, অন্য ধ্বংস করা ছাড়া আর কিছু করতে পারি না। উদ্ধৃতি চিহ্ন। আভা মুখ ভার করে বলল, আমি জানি তোর খুব খারাপ লাগে, কিন্তু আমার মা একটু এমনই। কেন যে অবুঝের মতো আচরণ করে? সেসব ছাড়, তোকে একটা কথা বলার আছে। উদ্ধৃতি চিহ্ন। দৃষ্টি লাঠি হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, আমার কোন জামা কাপড়গুলো নোংরা হয়েছে সেগুলো একটু বের করে দে তো। সব ধুতে হবে। উদ্ধৃতি চিহ্ন। আভা দৃষ্টির হাত ধরে বিছানায় বসিয়ে দিল। একটা বিস্কুট দৃষ্টির মুখে ঢুকিয়ে দিয়ে বলল, সেসব পরে করিস, আগে আমার কথাটা শোন। তোকে বলেছিলাম না, আমার ক্লাসমেট রিহান সবসময় আমার দিকে তাকিয়ে থাকে? কাল একটা চিঠি রেখেছে আমার ব্যাগে। উদ্ধৃতি চিহ্ন। দৃষ্টি সচকিত হল। আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, চিঠি দিয়েছে? কি লেখা আছে ওতে? উদ্ধৃতি চিহ্ন। দাঁড়া, বলছি। উদ্ধৃতি চিহ্ন। আভার বাম হাতে থাকা ছোট্ট কাগজটি খুলে পড়তে শুরু করল। প্রিয় আভা, তোমাকে যেদিন প্রথমবার দেখেছি, সেদিনই তোমার প্রেমে পড়েছি। ভেজা চুলে তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছিলে আমার সামনে দিয়ে। তোমার হাসিটা যেন মেঘ ফুঁড়ে বেরোনো এক চিলতে রোদ। আমি আগে কখনো চিঠি লিখিনি। অভিজ্ঞতা নেই। তবে আজ এই অচেনা অভিজ্ঞতার উচ্ছ্বাসে এক প্রেম লুকিয়ে আছে। তোমার শ্যামবর্ণের মুখখানা খুব মিষ্টি লাগে দেখতে। ক্লাসে সবার সাথে কি সুন্দর মেশো। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করো। আমি তোমাকে দেখার অপেক্ষায় থাকি। যত দেখি তত মুগ্ধ হয়। কখনো সাহস পাইনি চোখে চোখ রেখে কথা বলতে। তবে একতরফা অনুভূতি নিয়ে কতদিন চুপ করে থাকবো বলো? তুমি তোমার মতামত জানিও। আমি অপেক্ষায় রইলাম। ইতি। তোমার পাগল প্রেমিক। দৃষ্টি চিঠির লেখাটা শুনে প্রথমে খুশি হলেও পরমুহূর্তে বলল, তুই তো বলেছিলিস ও একটু বখাটে টাইপের। এই বয়সেই সিগারেট খায়। দেখ, যা করবি বুঝে শুনে। আমার কিন্তু খুব ভয় করছে।
উদ্ধৃতি চিহ্ন। তুই তো সবকিছুতেই ভয় পাস। তবে আমিও এসব প্রেম টেমের মধ্যে নেই। চিঠির কোন উত্তর দেব না। এমন একটা ভাব করব যেন দেখিনি। উদ্ধৃতি চিহ্ন। দুজনেই হাসল। তারপর দৃষ্টির কিছু ময়লা জামাকাপড় হুইল পাউডার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখল আভা। সে ধুতেই চেয়েছিল কিন্তু কামিনী এসে যাওয়ায় আর পারেনি। তাই দৃষ্টিকে গোসলখানায় নিয়ে গিয়ে একটা পিঁড়িতে বসিয়ে কোথায় কি রাখা আছে দেখিয়ে দিয়ে সে বেরিয়ে পড়ল। বিকালে রবি আর হিরণ সিনেমা দেখতে গিয়েছিল। ইফা তখন গায়ে চাদর জড়িয়ে ছাদের গাছগুলোতে যত্নআত্তি করছিল। তাকেও অবশ্য যেতে বলেছিল হিরণ আর রবি, তবে সে যায়নি। না করে দিয়েছিল। কমল আর শারমিন কালী চলে গেছে তাদের বাড়িতে। রাতের খাবার খাওয়া শেষে যখন সবাই শুতে চলে গেছে তখনই ইফা জানতে পারে দৃষ্টিকে নাকি রবি থাপ্পড় মেরেছে। মেজাজটা অমনি বিগড়ে গেল। হনহন করে ওই ঘরে যেতেই দেখতে পেল হিরণ পেটে হাত চেপে ধরে বিছানায় গড়াগড়ি করে চাপা আর্তনাদ করছে। ধীরে ধীরে সেই আর্তনাদ বাড়ছে। রবি এখানে নেই। ইফা প্রথমে বুঝতে না পারলেও পরমুহূর্তে মন পড়ল এটা কিসের ব্যথা। এর আগেও একবার হয়েছিল। অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা এটা। এইবার হয়তো অপারেশন লাগতে পারে। ইফা পা বাড়াতে গিয়েও কোন এক অদৃশ্য জোরতায় থেমে গেল। কিছুক্ষণ ঠাই দাঁড়িয়ে রইল। হিরণের আর্তনাদ গভীর হচ্ছে। গলা ফাটিয়ে ডাকছে ইফাকে। ইফা সোজা তার মায়ের কাছে গেল। গিয়ে বলল, তোমাদের জামাইয়ের অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা উঠেছে। উদ্ধৃতি চিহ্ন। আর কিছু বলল না। অমনি কামিনী দৌড়ে গেল সেই ঘরে। উনার হুলুস্থুল চিৎকারে পুরো বাড়ি ছড়িয়ে গেল হিরণের অসুস্থতার কথা। কিন্তু তবুও রবির কোন দেখা নেই। ইশহাক রহমান গেলেন গাড়ি আনতে। কামিনী খুঁজতে খুঁজতে ছাদের এক কোণে পেল রবিকে। যে ফোনে প্রেম আলাপে ব্যস্ত। পেছনে থেকে খুব জোরে চাপড় দিল রবির মাথায়। অ্যান, কে এখানে? উদ্ধৃতি চিহ্ন। ঘুরে তাকাতেই দেখল কামিনী অগ্নিমূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। কটকট স্বরে বলল, ওদিকে তোর জামাই মরে যাচ্ছে আর তুই এখানে প্রেম করছিস? একবার হিরণ বাবাজি জানতে পারলে তোর এই সংসারটাও টিকবে না। যা, তাড়াতাড়ি। তোর ফুফা গাড়ি আনতে গেছে। উদ্ধৃতি চিহ্ন। আমি প্রেম করছিলাম না, ফুফু। ব্রেকআপ করছিলাম যেন তোমাদের জামাই এসব জানতে না পারে। উদ্ধৃতি চিহ্ন। আরে রাখো তো এসব। আগে হিরণের কাছে যা। ও অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় কাতরাচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। কামিনী রবিকে নিয়ে নিচে এসে দেখতে পেল হিরণ শক্ত করে ইফার হাত ধরেছে। ইফা স্বচ্ছ চোখে তাকিয়ে আছে। দুদিনে কি ভালোবাসা ভোলা যায়? রবি আসতেই ইফা ওর হাত ছাড়িয়ে নিয়ে চলে এলো। আভা জিজ্ঞেস করল, তুমি কি ওদের সঙ্গে হাসপাতালে যাবে? উদ্ধৃতি চিহ্ন। হুম। উদ্ধৃতি চিহ্ন। কেন? উদ্ধৃতি চিহ্ন। ইফা তপ্ত শ্বাস ফেলে বলল, হাসপাতালে না গেলে ওর আর আমার মধ্যে কোন পার্থক্য থাকবে না। দুজনই অমানবিক হয়ে যাব। তাছাড়া আমার শাশুড়ি মায়ের সঙ্গেও দেখা করতে হবে, এই সুযোগে সেটাও হয়ে যাবে। উদ্ধৃতি চিহ্ন। ইশহাক রহমান একটা অটো নিয়ে এলেন। হিরণের সাথে রবি, কামিনী আর ইশহাক রহমান গেলেন। ইফাকে যেতে নিষেধ করলেন করিমন বিবি। গর্ভাবস্থায় রাতের বেলা বাইরে বেরোলে সমস্যা হতে পারে বলে নানান ভয় দেখালেন। তাই সবাই বারণ করল তাকে যেতে। সেও যাওয়ার আগ্রহ দেখালো না। তার কাছে সবার আগে তার সন্তান, অন্য কেউ নয়। হিরণকে রাতে সদরের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওর মা বাবা রাতেই ছুটে গিয়েছে সেখানে। যদিও খুব রেগে ছিলেন হিরণের প্রতি, কিন্তু যখন শুনতে পেলেন তাদের ছেলে খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি, তখন আর রেগে থাকতে পারলেন না। মা বাবার মন তো যেমনই হোক না কেন, সন্তান সবসময় সন্তানই হয়। তাদের ভালোবাসার ঝুলিতে সন্তানের জন্য থাকে নিঃশর্ত অগাধ স্নেহ, অপার ভালোবাসা এবং মমতা। সকালে ঘুম ভেঙে শুনতে পেল অপারেশন নাকি রাতেই হয়ে গেছে। ইফা ছোট করে শ্বাস ফেলল। সারারাত মানুষগুলো হাসপাতালে থেকেছে, নিশ্চয়ই সবার খুব খিদে পেয়েছে। তাই চট জলদি রান্না বসিয়ে দিল। খাবার নিয়ে যাবে ওখানে। হাতে হাতে সব সাহায্য করছে আভা। করিমন বিবি বারান্দায় বসে পান চিবুচ্ছেন। দৃষ্টির পা এখনো পুরোপুরি ভালো হয়নি। সে হাঁটে খুব সাবধানে। হাঁটার সময় মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তার জীবনটা বড্ড সাদামাটা। বারান্দা, ঘর আর ছাদ পর্যন্তই তার যাতায়াত। শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গই গুরুত্বপূর্ণ, তবে সে মনে করে চোখবিহীন সব অচল। তার ঘরের দুয়ারে একটা চেয়ারে একা একা বসে আছে সে। রান্না শেষে আভা প্লেটে খাবার বেড়ে দৃষ্টিকে আনতে গেল। আভা, করিমন বিবি আর দৃষ্টি খেতে বসেছে। আভা বলল, আমি তোকে মাছের কাঁটা বেছে দিচ্ছি। তুই নির্ভয়ে খা। আজ আম্মা বাড়িতে নেই। উদ্ধৃতি চিহ্ন। দৃষ্টি যেহেতু চোখে দেখতে পায় না, তাই এক হাতে থালার আশপাশটা ধরে খুব সাবধানে খায়। আভার কথা শুনে বলল,
চাচির জন্য না, আমার এমনিতেই মাছ খেতে ভালো লাগে না। তোকে শুধু শুধু কষ্ট করতে কবে না। আত্মসম্মানের রক্ষার্থে সবসময় নিজেকে গুটিয়ে রাখে দৃষ্টি। খাবারের জন্য কথা শোনা ব্যাপারটা তার আত্মসম্মানে সূক্ষ্ম প্রভাব ফেলে। খুব বেশি প্রয়োজন ছাড়া কারো কাছে কিছু চায় না। মুখ ফুটে বলে না আমার এটা প্রয়োজন, ওটা প্রয়োজন। বললেই যে রাজ্যের কথা শুনতে হবে। সে নিজে সব কষ্ট সহ্য করতে পারবে কিন্তু তার মা বাবাকে কেউ মন্দ কথা বলুক সেটা সহ্য করতে পারবে না। তাই সে মনে করে তার জন্য নির্বতায় শ্রেয়। আভা মাছের কাঁটা ছাড়াতে ছাড়াতে বলল, বেশি বকবক করিস না, চুপচাপ খা। উদ্ধৃতি চিহ্ন। চাপা শ্বাস ফেলল দৃষ্টি। কামিনী কখনো দৃষ্টিকে মাছ খেতে দেয় না। বলে, মাছের কাঁটা বাঁচতে পারবে ও? পরে যদি গলায় আটকে যায় তখন আমার দোষ হবে। তার চেয়ে বরং ওর মাছ খেতে হবে না। উদ্ধৃতি চিহ্ন। ইসহাক রহমান বরাবরই বউয়ের নেউটা। কোন প্রতিবাদ করেন না। ইফা আর আভা দুজনে অবশ্য রয়েসয় বলেছিল কিন্তু তাতে কোন লাভ হয়নি। উল্টো দৃষ্টিকে 2 বেলার খাবার খেতে দেওয়া হয়নি। করিমন বিবি লুকিয়ে নিজের খাবার থেকে দৃষ্টিকে খাওয়াচ্ছিলেন দেখে তখনই কামিনী রেগে গিয়ে বৃদ্ধ শাশুড়িকেও না খাইয়ে রেখেছে। বাস্তবতা বড্ড কঠিন। মা বাবা সন্তানদের কত আদর যত্নে বড় করে তোলে কখনো নিজেদের বোঝা মনে করে না অথচ সেই মা বাবা যখন বৃদ্ধ হয় সন্তান তাদের বোঝা মনে করে। এক প্রকার অনীহা দেখা দেয় মা বাবার প্রতি। তাই তো এত সবকিছু সচক্ষে দেখার পরও ইসহাক কোন প্রতিবাদ করেন না। কিছুক্ষণ পর ইফা এসে তুরন্ত বসে পড়ল চেয়ারে। খুব তাড়াহুড়োতে খাবার নিচ্ছে। চুল বেয়ে টপটপ করে পানি গড়াচ্ছে মেঝেতে। দৃষ্টি খাওয়া শেষে করিমন বিবির সাথে সোফায় বসেছে। আভা হাত ধুয়ে উঠে ঝটপট কোথাও একটা চলল। ফিরে এলো গামছা নিয়ে। ইফার চুল মুছে দিতে দিতে বলল, এত তাড়াহুড়া করছো কেন, আপা? ওই লোকটার মায়া এখনো কাটাতে পারছো না? কিন্তু তোমার মায়া ধরে ওরা বসে নেই। উদ্ধৃতি চিহ্ন। ডিমে এক কামড় দিয়ে ইফা বলল, এইসবের তুই কি বুঝিস? পাকা পাকা কথা বলবি না। অনেক কিছু বুঝি, আপা। তুমি আমাকে আর বাচ্চা মনে করো না। এসএসসি পরীক্ষার্থী আমি। 2 দিন পর কলেজে যাব। তাই একটু হলেও বুঝতে পারি তোমার মনের ক্ষতটা। উদ্ধৃতি চিহ্ন। অনেক বুঝেছেন আমার বড় আপা। মাথাটা এসবে না খাটিয়ে ফিজিক্সে খাটাস। তাতে যদি পরীক্ষায় কিছু লিখতে পারিস। উদ্ধৃতি চিহ্ন। আভা মুখ কালো করে বলল, তুমি সবসময় আমার দুর্বল জায়গায় খোঁচা দাও কেন? আমি সব সাবজেক্টেই ভালো করি। খালি ফিজিক্সেই শুধু পাস নাম্বারটা ওঠে, প্লাস উঠাতে পারি না। উদ্ধৃতি চিহ্ন। তাই তো বললাম ভালো করে পড়াশোনা করতে। উদ্ধৃতি চিহ্ন। আভা গামছাটা উঠোনের রশ্মিতে নেড়ে দিল। ইফা দ্রুত খাওয়া দাওয়া শেষ করল। রুমে গিয়ে বোরখা পরে নিল। আভাও তার মিষ্টি রঙের বোরখাটা হাতে নিয়ে বলল, আমিও যাব তোমার সাথে। উদ্ধৃতি চিহ্ন। ইফা সেফটি পিন খুঁজতে খুঁজতে বলল, তুই গিয়ে কি করবি? উদ্ধৃতি চিহ্ন। তোমাকে পাহারা দেব, যাতে ওই লোকটার কাছে না যেতে পারো। উদ্ধৃতি চিহ্ন। ইফা ভ্রু কুচকে তাকাতেই দাঁত কেলিয়ে হাসল আভা। আন্ডারস্কোর। টুংটাং শব্দ হচ্ছে চামচ নাড়ার। কিছু দূর হতে ভেসে আসছে যান্ত্রিক ইঞ্জিনের ভারিক্কি শব্দ। সুউচ্চ ভবনটির 4তলা ফ্ল্যাটে বসবাস করছে কিছু মানুষ। পরিচয় অবশ্য জানা। দীপ্ত সন্তপর্ণে বাদামি পাউডারটা মিশিয়ে নিল উষ্ণ তরলে। 3 কাপ কফি রেডি করল। 2 কাপ বাড়িয়ে ধরল প্রণয়ও। সাদিকের দিকে। প্রণয় পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করছে দীপ্তদের বাড়িতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা। সেসব গভীর মনোযোগ দিয়ে শুনছে সাদিক। দীপ্ত কফির কাপে চুমুক দিয়ে ডিভানে বসে বলল, তোদের ঠোঁট দুটো কখন বিরতি নিবে? আমার কান দুটো আর নিতে পারছে না। একক উদ্ধৃতি চিহ্ন। প্রণয় আর সাদিকের ঈর্ষান্বিত দৃষ্টি বর্তালো দীপ্তের পানে। প্রণয় বলল, কেন? আমরা আলাপ করছি সেটা তোর ভালো লাগছে না? অনেকদিন পর দেখা হয়েছে আমাদের। গল্প করব না তো কি করব? তোর মতো ভাব নিয়ে বসে থাকব? একক উদ্ধৃতি চিহ্ন। সাদিক বলল, আরে বাদ দে দোস্ত। ওর কানে আমাদের কথা বিষের মতো ঠেকে। এখন যদি দৃষ্টি কথা বলতো তাহলে ঠিকই কান দুইটা খাড়া করে শুনতো। একক উদ্ধৃতি চিহ্ন। প্রণয় আর সাদিক দুজন দুজনের দিকে তাকিয়ে চোখ টিপল। ঠোঁটে চাপা হাসি। দীপ্ত কফিতে চুমুক দিতে গিয়েও থেমে গেল। এখানে দৃষ্টি এলো কোথা থেকে? ও, কে টানছিস কেন? একক উদ্ধৃতি চিহ্ন। প্রণয়ের বরাবরই পাতলা চামড়া। পেটে খুব একটা কথা হজম হয় না। এক বন্ধুর কথা অন্য বন্ধুকে জানিয়ে যতটা ঝালানো যায় সে চেষ্টায় তৎপর থাকে সব সময়। এবারও তার ব্যতিক্রম নয়। ছুতো যখন পেয়েছে তার ফায়দা কেন উঠাবে না? টানবে না তো কি করবে? আমি কিন্তু সব বলে দিয়েছি। কিভাবে ড্যাব ড্যাব করে চেয়ে থাকতি মেয়েটার দিকে।
প্রতিদিন খোঁজখবর নীতি, নিজ থেকে কথাও বলতি খুব। আর আমরা কিছু বললেই দোষ। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ বলল, ঠিক বলেছিস, দোস্ত। আমাদের কেউ দাম দেয় না। একক উদ্ধৃতি চিহ্ন। দুই বন্ধু কফি খেতে খেতে এমনভাবে হতাশার শ্বাস ফেলল যেন তাদের কেউ টোকাইয়ের নজরে দেখেছে। দীপ্ত বরাবরের মতোই শান্ত, স্বচ্ছ নজরে বুঝার চেষ্টা করছে দুই বন্ধুর মনোভাব। কফিটুকু এক চুমুকে গলাধকরণ করে নির্লিপ্ততা কণ্ঠে বলল, তোদের দুজনের ম্যাগাজিনের কাজ কতদূর? একক উদ্ধৃতি চিহ্ন। দুজনের হাস্যোজ্জ্বল মুখটা চুপসে গেল হঠাৎ। তা দেখে দীপ্ত আবার বলল, এখন ডিসেম্বর মাস চলছে, সারাক্ষণ শুধু খোশগল্প করলেই চলবে না, কাজের কাজও কিছু করতে হবে। মনে থাকবে? একক উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ হ্যাঁ, আমরা খুব লক্ষ্মী ছেলে। সবসময়ই মনে রাখি। আচ্ছা একটা কথা বলতো, ইফা মেয়েটার কি খবর? ওই বদমাশ লোকটা আর কিছু করেনি তো ওর সাথে? আমার মনে হয় ও কে তোদের সাথে নিয়ে আসাই উচিত ছিল। না জানি কি কি ফেস করতে হচ্ছে ওখানে। একক উদ্ধৃতি চিহ্ন। প্রণয়ের কথা শুনে দীপ্ত বলল, খোঁজ নিয়েছি। গতকাল রাতে হিরণের অপারেশন হয়েছে। সবাই এখন হাসপাতালে তাই পরে কথা বলবে বলেছে। একক উদ্ধৃতি চিহ্ন। প্রণয় অবাক হয়ে বলল, এর মধ্যে অপারেশনও হয়ে গেছে? কিসের অপারেশন? একক উদ্ধৃতি চিহ্ন। অ্যাপেন্ডিসাইটিস। একক উদ্ধৃতি চিহ্ন। প্রণয় ঠোঁট প্রসারিত করে হাসল। যাক বাবা, ভালোই হয়েছে। ওই লোকটা যেই লেভেলের শয়তান, এখন অপারেশনটা না হলে হয়তো আরও শয়তানি করত। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিক প্রসঙ্গ পাল্টে বলল, চল ক্যাম্পাস থেকে ঘুরে আসি। একক উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত শার্টের হাতা গুটাতে গুটাতে বলল, তোরা যা, আমি একটু অফিসে যাব। একক উদ্ধৃতি চিহ্ন। প্রণয় দুই একবার যেতে অনুরোধ করল তাদের সাথে। কিন্তু দীপ্ত রাজি হল না। তারপর প্রণয় আর সাদিক বিদায় নিয়ে বেরিয়ে গেল। হাসপাতালে পৌঁছালো ইফা ও আভা। কেবিনে ঢুকতেই দেখতে পেল সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। তাদের আসার আগেই রবির মা আর ভাই খাবার নিয়ে এসে সবাইকে খাওয়াচ্ছেন। তাতে খুব একটা ভাবান্তর হলো না ইফার। একজনেরটা খেলেই হলো। হিরণের মা এখানেই আছেন। এইটুকু একটা কেবিনে এখন পা ফেলার জায়গা নেই। তাই ইফা ভেতরে প্রবেশ করে টিফিন বক্সগুলো রেখে আবার বাইরে চলে এলো। বেডে শুয়ে থাকা হিরণের দিকে একবার তাকালোও না পর্যন্ত। হাসপাতালে বসার জন্য বরাদ্দ রাখা চেয়ারগুলোতে বসল দুই বোন। আভা ইফার হাত ধরে নিচু স্বরে বলল, আপা, তুমি ওই লোকটার কাছে একদম যাবে না। যদি মরে যায় তো মরে যাক। আমার তো ইচ্ছে করছে এখনই মেরে ফেলি ওকে। উদ্ধৃতি চিহ্ন। কথাটা পৌঁছালো রবির কান অবধি। তবে ভাবটা এমন, যেন কিছুই শুনতে পায়নি। ইফাদের সামনে দিয়ে চলে গেল ডাক্তারদের রুমের এদিকে। ইফা। পরিচিত কণ্ঠস্বর শুনে পেছনে তাকালো ইফা। আস্তে করে বলল, বলুন, মা। উদ্ধৃতি চিহ্ন। ইফার শাশুড়ি মরিয়ম বিবি বসলেন চেয়ারে। ইফার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বললেন, আমি জানি এখন তোমার মনের উপর দিয়ে কি যাচ্ছে। কিন্তু যা হবার, তা তো হয়েই গেছে। মানুষ মাত্রই ভুল। আমরা অতীত বদলাতে পারবো না, কিন্তু ভবিষ্যতে যেন এমন কিছু না হয়, সেই চেষ্টা তো করতেই পারি। হিরণকে আমরা সবাই বুঝাবো, আর যেন এরকম না করে। মন খারাপ করে থেকো না, মা। হিরণের কাছে গিয়ে একবার দেখে এসো। উদ্ধৃতি চিহ্ন। এই কথাগুলো দুই বোনের মধ্যে কারোই শুনতে ভালো লাগলো না। যেটা তাদের মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। ইফা মৃদু হেসে জবাব দিল, হ্যাঁ, মা, আমিও মানছি, যা হবার তা হয়ে গেছে। আমরা চাইলেও অতীত বদলাতে পারবো না। কিন্তু অন্যায়কে তো ন্যায়ের চোখে দেখতে পারি না। মানুষ মাত্রই ভুল। সেজন্য যে ভুল করে, তাকে ক্ষমা করা যায়। কিন্তু যে জেনে শুনে প্রতারণা করে, তাকে কখনো ক্ষমা করা যায় না। কি জানি, আবার কখন, কোথায়, কোন দিক দিয়ে পিঠে ছুরি চালাবে। তাই কোনো রকম রিস্ক নিতে চাচ্ছি না। উদ্ধৃতি চিহ্ন। মরিয়ম বিবিও হয়তো অপারগ। তিনি আবার বললেন, দেখো ইফা, আমি বলছি তহিরণ সুস্থ হয়ে উঠলে আমরা সবাই ওকে বুঝাবো। দেখবে, ও আর এরকম ভুল কখনো করবে না। মানুষের কি দুটো বউ হয় না? অনেকেরই হয়। এটা অস্বাভাবিক কিছু না। তুমি তো জানো, হিরণ তার বাইকের শোরুম থেকে প্রতি মাসে যে টাকা ইনকাম করে, তোমাদের দুজনেরই ভরণপোষণ বহন করতে পারবে। তাছাড়া, তোমার গর্ভে এখন আমাদের বংশের উত্তরাধিকারী ধীরে ধীরে বড় হচ্ছে। বাচ্চাটাকে তো বাবাহীন করে দিতে পারো না, তাই না? আভার খুব রাগ হলো। রাগের তোরে নিয়ন্ত্রণ হারিয়ে বলে ফেলল, এমন চরিত্রহীন বাবা থাকার চেয়ে না থাকা ভালো। উদ্ধৃতি চিহ্ন। অমনি সেই কথার প্রতিবাদ করতে এগিয়ে এলো রবি।
খবরদার আভা, আমার স্বামীকে নিয়ে আর একটাও বাজে কথা বলবি না। তোর কোনো অধিকার নেই ওর উপর আঙুল তোলার। উদ্ধৃতি চিহ্ন। 100 বার বলবো, আরেকজনের স্বামীকে কেড়ে নিয়ে এখন বাহাদুরি করছো? আমিও দেখব এই বাহাদুরি দিন থাকে। ভুলে যেও না, ছাদে কি অবস্থায় তোমাদের হাতে নাতে ধরেছিলাম। সালিশি বসালে মানুষ চুনকালি দিত তোমাদের মুখে। তক্ষুনি আভার মুখ চেপে ধরল ইফা। কঠিন স্বরে বলল, আর একটাও কথা বলবি না, আভা। তুই এক্ষুনি বাড়ি যাবি। চল আমার সঙ্গে। উদ্ধৃতি চিহ্ন। হাত ধরে টেনে আভাকে বাইরে নিয়ে গেল ইফা। মরিয়ম বিবি অপমানে থমথমে মুখ করে বসে রইলেন। রবি রাগে গোজগোজ করতে করতে হিরণের কাছে গিয়ে বলল, দেখেছেন, ও আভার তেজটা দেখেছেন, কিভাবে শাশুড়ি মায়ের মুখের উপর অপমান করল? আপনাকে চরিত্রহীন বলল। তখন কিন্তু আপনার প্রথম বউ একটা কথাও বলেনি। দেখে মনে হচ্ছিল যেন খুব খুশি হয়েছে। আবার যখন ডাক্তারের কাছে যাচ্ছিলাম, তখন এই ছোট্টা বড়টাকে শিখিয়ে দিচ্ছিল ইফা যেন আপনার কাছে না আসে। পারলে এখানেই আপনাকে মেরে ফেলতো। দেখলেন তো আপনার প্রাণপ্রিয় বউয়ের আসল রূপ। কাল রাতে এত বড় একটা অপারেশন হয়েছে, কোথায় আপনার কাছে এসে সেবা করবে? কিন্তু সেই মহারানী তো আসেইনি। এখন যখন এসেছে, তখন একটা বার ফিরেও তাকালোও না আপনার দিকে। অথচ আমাকে দেখুন, আপনার চিন্তায় এখন পর্যন্ত দুচোখের পাতা এক করিনি। উদ্ধৃতি চিহ্ন। হিরণ চোখ বুজে খুব মনোযোগ দিয়ে শুনল কথাগুলো। ক্ষত স্থানটায় হয়তো খুব ব্যথা করছে। সেই জন্য একটু সময় নিয়ে বলল, একটু আনন্দ করতে দাও ওদের। আমি সুস্থ হবার আগেই ওই পুচকেটাকে অসুস্থ বানিয়ে ছাড়ব। উদ্ধৃতি চিহ্ন। আন্ডারস্কোর। আভার করা অপমানের জন্য হিরণের মায়ের কাছে ক্ষমা চাইল কামিনী। শত হলেও তার ভাইঝি তো ওখানেই আছে। রবির ওপর কোনো প্রভাব পড়ুক এটা কামিনী চায় না। তাই আভাকে নিয়ে চলে এলো সে আর ইসহাক রহমান। ইফাকে আসতে দেয়নি তার শাশুড়ি। জোর করেই আটকে রেখেছে ওখানে। বাড়িতে ফিরে কামিনী দেখল করিমন বিবি আর দৃষ্টি দুপুরের খাবার খাচ্ছে। করিমন বিবি নিজের হাতে মনমতো ভাত বেড়ে খাচ্ছেন। দৃশ্যটা চোখে পড়তেই কামিনীর মাথায় মেজাজ চড়চড় করে উঠল। তবু মুখে কিছু বলল না। হনহনিয়ে সোজা উঠে গেল উপরে। আভা আল ইসহাক রহমানও গেল ওর সাথে। একটু পরই হাতে কিছু জামা কাপড় নিয়ে ফিরে এলো কামিনী। দৃষ্টিকে মাছ খাওয়া থেকেই উঠিয়ে নিয়ে গেল গোসলখানায়। দৃষ্টি ভীত স্বরে বলল, চাচি, আমাকে একটু পানি খেতে দাও, খুব ঝাল লাগছে। একক উদ্ধৃতি চিহ্ন। কামিনী ওর চুল টেনে ধরতেই কুকড়ে উঠল মেয়েটা। কামিনী তার কঠোর স্বভাবের থেকে এক পাও সরে এলো না। খুব তো মাংস দিয়ে মজা করে খাচ্ছিলি, এখন ঝাল লাগে কেন? আমার কাছে পানি চাস? তোর লজ্জা করে না, রাক্ষসী? এই কাপড়গুলো ধুয়ে তারপর আমাকে ডাক দিবি। একক উদ্ধৃতি চিহ্ন। চুলের ব্যথায় মূর্ছে গিয়ে কাপা কাপা স্বরে বলল, ঠিক আছে চাচি, পাউডারটা কোন দিকে একটু বলে দাও। একক উদ্ধৃতি চিহ্ন। থরথর করে কাঁপছে দৃষ্টি। অমনি দানবীয় রূপের বহিঃপ্রকাশ করল কামিনী। তুরন্ত গিয়ে উঠোন থেকে একটা কাঠ নিয়ে এসে দৃষ্টির গায়ে আঘাত করতে করতে বলল, কেন আমি বলে দিব? তুই নিজে বের করতে পারস না? খাইতে তো ঠিকই পারস। ভালো ভালো খাবার খেতে মন চায়? তোর মা বাপরে বল খাবার দিয়ে যেতে। এক মা গি আরেকটা মা গি রেখে গেছে। আমার জীবনটা শেষ করে দিছে দুই দাদা নাতনি। কামলার মতো সারাদিন খাটি আমি, আর শুধু তোরা বসে বসে গিলবি। আর কোন কাজ নাই তোদের? তোর মা আছিল এক রাক্ষসী। তোর বাপরে খাইছে, এখন তুই আসছিস আমাদের খাইতে। খাওয়াচ্ছি তোদের ভালো ভালো খাবার। একক উদ্ধৃতি চিহ্ন। গায়ের ব্যথায় জোরে চিৎকার করে আর্তনাদও করতে পারছে না দৃষ্টি। আস্তে করে আর্তনাদ করছে, নয়তো এই শাস্তি দ্বিগুণ করা হবে। হাতে পায়ে ধরে আকুতি মিনতি করতে চাইছে কিন্তু সেটাও পারছে না। যন্ত্রণায় ছটফট করছে। জ্বরে দুর্বল হওয়া শরীরটা এত আঘাত নিতে পারছে না। ব্যথা, ভয় আর দুঃখে বারবার কুকিয়ে উঠছে। চাচি, তোমার পায়ে পড়ি আর মেরো না। আমি আর কখনো তোমার অনুপস্থিতিতে কিছু খাবো না। তোমার সব কথা শুনবো। যতটুকু দিবা ততটুকুই খাবো। নিজে হাতে নিয়ে আমরা কখনো খাবো না। একক উদ্ধৃতি চিহ্ন। করিমন বিবি এসে দৃষ্টিকে জড়িয়ে ধরে বললেন, ও বউ, আর মাইরো না ছেড়ি ডারে। জ্বরে এমনই দুর্বল হইয়া গেছে। ওরে আর কষ্ট দিও না। আমরা আর কোনোদিন গোস্ত খামু না, বড় মাছও খামু না। তুমি যা দিবা তাই খামু। তবু তুমি আর মাইরো না। তোমার সব কাম আমি কইরা দিমু। এইবারের মতো ছাইরা দেও। একক উদ্ধৃতি চিহ্ন। কামিনী হাত থেকে শুকনো কাঠটা ফেলে দরাজ গলায় বলল, ঠিক আছে, আমার কাপড়চোপড়গুলো দৃষ্টি ধুয়ে শেষ করলে আপনি নেড়ে দিবেন। হাসপাতালে সারারাত ঘুমাতে পারি নাই।
এখন ঘুমাতে যাব। উঠে যেন দেখি রান্নাঘরের শাকগুলো কেটে ধুয়ে রাখা হয়েছে। নয়তো আজ দাদি নাতনি কারোর কপালেই ভাত জুটবে না। একক উদ্ধৃতি চিহ্ন। করিমন বিবি মাথা নাড়লেন। দৃষ্টির সাথে উনার চোখ বেয়েও পানি পড়ছে। যদিও এসব ঘটনা উনাদের জন্য রোজগার ব্যাপার, তবুও প্রতিদিন সমান কষ্ট হয়। কষ্টের মাত্রা একটু কমে না। করিমন বিবি যদি খিদেটা আরেকটু সহ্য করে নিতেন তাহলে হয়তো দৃষ্টির এই মারটা খেতে হতো না। দৃষ্টির কোমর থেকে পায়ের নিচ অবধি বেশি মেরেছে যেন কাউকে কাপড় খুলে দেখাতে না পারে। দুর্বল, নরবরে শরীরটা নিয়ে দাঁড়াতেই বেশ বেগ পোহাতে হচ্ছে মেয়েটার। তবে শরীরের ব্যথার জন্য ততটা কষ্ট পাচ্ছে না যতটা পাচ্ছে তার মাকে বিশ্রী ভাষায় গালিগালাজ করার জন্য, তার দাদুকে কথা শোনানোর জন্য। কামিনী চলে যেতেই আভা এসে দেখল তার মা আবার একটা ভুল করেছে। রাগে গোজগোজ করলেও শেষমেশ কিছু না বলেই চুপ করে রইল। কে জানে, তার বলা কথাগুলো করিমন বিবির ওপর দৃষ্টির অত্যাচার আরও বাড়িয়ে দিতে পারে। আভা যখন স্কুলে কিংবা বাড়ির বাইরে থাকে, তখনই আঘাত আসে দৃষ্টির ওপর। অথচ মেয়েটা কখনো মুখ ফুটে কিছু জানায় না তাকে। মাঝে মাঝে আভার চোখে পড়ে গেলে, তখনই সে জানতে পারে। হনহনিয়ে গিয়ে তার বাবার কাছে গিয়ে ক্ষোভ ঝাড়ে। ইচ্ছে মতো বকবক করে মনের অশান্তিটা দূর করে। ইসহাক রহমান চুপ করে শুনেন কিন্তু কিছু বলেন না। আভা এই সমস্ত কাজ করার দায়িত্ব নিয়ে করিমন বিবি আর দৃষ্টিকে ঘরে পাঠালো। ঘরে ঢুকে দরজা আটকে দিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে মলমটা বের করে আনলেন করিমন বিবি। দৃষ্টির শরীরের যতটুকু অংশে মলম লাগানো যায় ততটাই লাগিয়ে দিলেন। মেয়েটার মৃদু চিৎকারে উনারও খুব কষ্ট হচ্ছে। হয়েছে, দাদু, বাকিটুকু আমি দিচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। দৃষ্টি বিছানার এক কোণে গিয়ে কোমরের নিচ থেকে মলম লাগিয়ে উপর হয়ে শুয়ে কিছুক্ষণ কান্না করল। চোখের পানির সাথে ভাসিয়ে দিতে চাইল কষ্টটা। হেঁচকি তুলতে তুলতে বলল, দাদু, আমার মা কি সত্যিই খারাপ ছিল? কিন্তু আমি তো কখনো আম্মুকে খারাপ কাজ করতে দেখিনি। উদ্ধৃতি চিহ্ন। না রে বইন, তোর মা অনেক ভালো মানুষ আছিল। আমারে গোসলের পানি দিয়া শুরু কইরা কাপড় ধোয়া, খাউন দাউন, এমনকি অসুখ হইলে ডাক্তারের কাছে লইয়া যাওয়া, সব তোর মা ই করত। আমি ওষুধ খাইতে না চাইলে জোর কইরা খাওয়াইত। আর তোর বাপের প্রাণ আছিল তোর মা। তোর মা ও তোর বাপ ছাড়া কিছু বুঝতই না। কোনোদিন তোর বাপের কথার অবাধ্য হয় নাই। খুবই দিনদার আছিল, 2 হাত ভইরা মানুষে দান করত। তোর দাদা যখন বিছানায় পেশাব পায়খানা করত, কেউ কাছে যাইত না। তোর মাই একা হাতে সব পরিষ্কার করত। এরপর তোর বাপের লিভার ক্যান্সার হইল। যা কিছু ছিল, সব বিক্রি কইরা চিকিৎসা করাইল, তাও শেষমেশ আমার পুত্তারে রক্ষা করতে পারলাম না। যতদিন বাইচা ছিল, ততদিন তোর মা সেবা করছে, একটুও ঘৃণা করে নাই। তোর বাপের প্রতি তোর মায়ের অনেক টান আছিল। হয়তো এই টানেই বেশি দিন বাঁচে নাই। কথায় আছে না, ভালো মানুষ বেশি দিন বাঁচে না। দীর্ঘশ্বাস ফেললেন। দৃষ্টি এই কথাগুলো এই নিয়ে অনেকবার শুনেছে। তার দাদুর মুখে তার মা বাবার অটুট ভালোবাসার অনুপুঙ্খ চিত্র ফুটে উঠেছে নানা বিবরণে। তবুও বারবার শুনে একই অনুভূতি হয় ওর। এক প্রশান্তি আর বেদনার মিশেলে গলা ভারী হয়ে আসে। কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে। ইচ্ছে করে তার মা বাবার একটু আদর পেতে, তার বাবাকে সচক্ষে দেখতে। কিন্তু তা কোনোদিন সম্ভব নয়। মেয়েটা হয়তো আজ রাজকন্যার মতো বড় হতো কিন্তু ভাগ্য তাকে এক দুর্ভাগ্যের নর্দমায় ফেলে দিয়েছে। এখান থেকে কবে উঠতে পারবে না, কখনো উঠতে পারবে কিনা কে জানে। সূর্য অস্তমিত হয়ে ডাক দিল আধারকে। রৌদ্রময় দিন ফুরিয়ে এসেছে। এখন আনুমানিক রাত হবে 8টা। শীতের রাত। ইফা চুপচাপ বসে আছে। তার চোখে অন্যমনস্ক ভাব। রবি ফ্লোরে বিছানা পেতে ঘুমাচ্ছে। হিরণের বাবা বিকেলেই চলে গেছেন বাড়িতে। থেকে গেছে ওর মা। হিরণের সাথে এখন 3 জন আছে। ইফা উঠে গিয়ে আশেপাশে খুঁজল তার শাশুড়িকে। কিছুটা দূরে 2 মহিলার সাথে গল্পে করাই ব্যস্ত। তাকালো হিরণের ঘুমন্ত মুখটার দিকে। 1 মিনিট স্থির হয়ে তাকিয়ে রইল। তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে বালিশের কাছ থেকে ওর মোবাইল টানিয়ে ওয়াশরুমে চলে গেল। কেউ দেখার আগে কাজটা করতে হবে। একের পর এক ফোল্ডার, গ্যালারি, ফাইল সবকিছু খুঁজল কিন্তু ওই ভিডিও আর ফটোগুলো একটাও খুঁজে পেল না। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমু যতগুলো অ্যাপ ছিল সব খুঁজে দেখল। কোথাও নেই। ইফা অস্থির হয়ে উঠল। পরক্ষণেই বুঝতে পারল হিরণ ওসব কোথায় লুকিয়ে রেখেছে। একটা লক করা অ্যাপ দেখতে পেল। কয়েকবার ট্রাই করার পরও খুলতে পারল না। দরজা খুলে বেরোতেই রবি এসে সামনে দাঁড়ায়। ইফার হাতে ফোন দেখে ভ্রু কুঁচকে তাকায়। ঝট করে ফোনটা নিয়ে বলল, তুই ওর ফোন ধরেছিস কেন? একক উদ্ধৃতি চিহ্ন। ইফা কোমরে হাত গুজে বলল,
তোর কি তাতে? একক উদ্ধৃতি চিহ্ন। আমার কি মানে? তুই আমার স্বামীর ফোন ধরবি কেন? একক উদ্ধৃতি চিহ্ন। তাচ্ছিল্য করে হাসল ইফা। তোর স্বামীর ফোন? এই কথাটা বলতে তোর লজ্জা করছে না? তোকে তো সতীন মনে করতেও আমার গা গিনগিন করছে। একক উদ্ধৃতি চিহ্ন। রবিও তাচ্ছিল্য করেই হাসল। স্বামীর প্রতি যদি তোর এতই দরদ তাহলে সামলে রাখতে পারিসনি কেন? দোষ আমাদের মধ্যে না, দোষ তোর মধ্যে। তুই ভালো হলে কি তোর স্বামী অন্য মেয়ের কাছে যায়? একক উদ্ধৃতি চিহ্ন। অমনি ইফা গায়ের সর্বশক্তি দিয়ে থাপ্পড় মারল রবির গালে। রবি গালে হাত রেখে অগ্নি দৃষ্টিতে তাকাতেই অপর গালেও থাপ্পড় মারল। তির্যক কণ্ঠে বলল, আমি ভালো না খারাপ সেটা দেখার আগে নিজের দিকে তাকা। আরেকজনের স্বামীর সাথে রাত কাটাতে তোর লজ্জা করল না? একক উদ্ধৃতি চিহ্ন। মুখ সামলে কথা বল, ইফা। তুই আমার গায়ে হাত তুললি কোন সাহসে? একক উদ্ধৃতি চিহ্ন। কাল দৃষ্টির গায়ে যেই সাহসে হাত তুলেছিলি, সেই সাহসে। দৃষ্টি তোরটা খায় না পড়ে? ওর গায়ের একটা লোমেও হাত দেওয়ার অধিকার তোর নেই। তবু দিয়েছিস। ইচ্ছে করছে তোকে। দাঁতে দাঁত পিষল ইফা। রবি রাগের তোরে চেঁচিয়ে বলল, আমারটা না খেলেও আমার ফুফুরটা তো খায়। ও একটা অপা। একক উদ্ধৃতি চিহ্ন। অপা দৃষ্টি না, অপা হচ্ছিস তুই। তোর ফুফু উল্টে দৃষ্টিটা খায়। বড় চাচা যেই টাকা পাঠায় ওই টাকা দিয়ে পুরো পরিবার চলে। দৃষ্টির বাপের ঘরে থাকে তোর ফুফু। ওর বাপের ক্ষেতের ধানও খায়। আসলে কি জানিস? তোদের রক্ত নষ্ট। যেমন ফুফু তেমন তার ভাইঝি। মানুষেরটা শুধু খেতে জানে, খাওয়াতে নয়। একক উদ্ধৃতি চিহ্ন। কি বললি তুই? আমার ফুফুর নামে একটাও বাজে কথা বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলব। একক উদ্ধৃতি চিহ্ন। ইফা দন্তপাটি একত্রিত করে চিবিয়ে চিবিয়ে বলল, আগে নিজের জিভে লাগাম দে। অন্যের ব্যবহার করা জিনিস দেখেও জিভ সামলাতে পারিস না। আর এমনিতেও আমি দানের জিনিস কখনো ফিরিয়ে নিই না। ধরে নে, আমার সংসারটা তোকে দান করে গেলাম। আমার দানে বাঁচবি তুই, ভিক্ষুক। একক উদ্ধৃতি চিহ্ন। এক কথায় দুই কথায় তুমুল যুদ্ধ শুরু হলো। যার যেটা মুখে আসলে বলেই চলেছে। তাদের কথার তোরে জেগে উঠল হিরণ। রবি ইফার গায়ে হাত উঠাতেই নিবে অমনি ও চেঁচিয়ে উঠল, রুবি, প্লিজ থামবি তোরা। সেই কখন থেকে বকবক শুনেই চলেছি। তোদের সমস্যাটা কি? এটা হাসপাতাল, বাড়ি না। উদ্ধৃতি চিহ্ন। চিৎকার করতেই সেলাইয়ের স্থানে ব্যথা পেয়ে কুঁকড়ে উঠল। রবি আতঙ্কিত চোখে মুখে দৌড়ে গেল হিরণের কাছে। ইফা সেসবে দৃষ্টিপাত করল না। বোরখা টা পরে ওড়না জড়িয়ে পার্সটা হাতে নিয়ে বেরোতে বেরোতে বলল, আমি এখানে এক মুহূর্ত থাকলেও দম বন্ধ হয়ে মারা যাব। আশেপাশে এত বিষধর সাপ নিয়ে বাঁচতে পারবো না। আমার সন্তানের সেফটি আমার কাছে সবার আগে। একক উদ্ধৃতি চিহ্ন। বলে কেবিন থেকে বেরিয়ে গেল। হিরণ শুধু ওর যাওয়ার পানে তাকিয়ে রইল। ইফার বিরুদ্ধে কানে বিষ ঢালতে রবি সবসময় ওত পেতে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। ধীরে ধীরে ইফার প্রতি বিষিয়ে তুলছে হিরণের মন। জাগিয়ে তুলছে প্রতিশোধস্পৃহা। সে চাইছে ইফাকে সরিয়ে সংসারে সে রাজত্ব করতে। অথচ ও জানেই না ইফা ইচ্ছাকৃতভাবে তাদের থেকে দূরে যেতে চায়। ইফা তুরন্ত পায়ে হেঁটে হাসপাতালে বাইরে চলে যায়। একটা অটো দেখতে পেয়ে দ্রুত উঠে বসে ফোনটা বের করে ডায়াল করে দীপ্তের নাম্বারে। সাথে সাথে ফোন উঠায় দীপ্ত। ইফা ভীত কাপা গলায় বলে উঠল, হ্যালো ভাইয়া। আমি ওর ফোনে কিছুই খুঁজে পাইনি। প্রত্যেকটা ফোল্ডার, অ্যাপ, সিস্টেম ফাইল থেকে শুরু করে ক্লাউড ব্যাকআপ পর্যন্ত সব তন্ন করে খুঁজেছি। কিন্তু ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো এক জোরালো পুরুষ কণ্ঠ। কিন্তু কি, ইফা? কোথাও না কোথাও নিশ্চয়ই ছিল। আমি তো তোকে আগেই সাবধান করেছিলাম, ওর মতো চতুর ছেলে সব ডেটা এক জায়গায় রাখবে সেটা ভাবিস না। আচ্ছা সেসব বাদ দে, ফ্যাক্টরি রিসেট করেছিস তো? ইফা একটু থেমে ধীরে বলে, হ্যাঁ ভাইয়া, ফোনটা সম্পূর্ণ ফ্যাক্টরি রিসেট করে দিয়েছি, শুধু তাই নয়, ওর মেমোরি কার্ডটাও সঙ্গে নিয়ে এসেছি। যদি কোনো হিডেন ফোল্ডার বা এনক্রিপ্টেড ফাইল থেকে থাকে, তাহলে এটা আরও পাবে না। এখন সম্পূর্ণ আমার কবজায়। উদ্ধৃতি চিহ্ন। ফোনের ওপাশে কয়েক মুহূর্ত নীরবতা। তারপর শোনা গেল সেই কণ্ঠ, গুড, এখন দ্রুত বাড়ি চলে যা। বাড়ির মেইন দরজায় দুটো তালা দিবি আজ। সব রুমের দরজা আটকে তারপর ঘুমাবি। কেউ ডাকলেও কোন সাড়া শব্দ করবি না। আর শোন। হ্যাঁ, ভাইয়া বলো। উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত একটু দম নিয়ে বলল, দৃষ্টির খেয়াল রাখিস। আমি কাল সকালে আসব। সেই কথা কাউকে জানানোর প্রয়োজন নেই। এখন রাখছি, বাই। উদ্ধৃতি চিহ্ন। বলেই কলটা কেটে দিল। ইফা বুক প্রলম্বিত শ্বাস টেনে চুপচাপ বসে রইল গাড়িতে।
ইফা বাড়ি এসে কারো সাথে কোন কথা বলল না। দীপ্ত যেমনটা বলেছে তেমনটাই করে আভার সাথে শুয়ে পড়ল। ওদিকে হিরণ হঠাৎ চেঁচানো, তে তার অপারেশনের স্থানে সমস্যা হয়েছে। তাই কেউ ইফার করা চালাকি টা ধরতে পারলেও কিছু করতে পারল না। হিরণ হয়তো স্বপ্নেও ভাবেনি ইফা এইভাবে তার মেইন হাতিয়ার টা উধাও করে দিবে। রবির বরং ভালোই হলো। ইফা এখন হয়তো ঘৃণায় দূরে চলে যাবে। তার পথে আর কোন কাটা রইল না। আন্ডারস্কোর ভয়ে ভয়েই কাটল ইফার রাত। সকালে একটু বেলা করেই উঠল। দীপ্ত মেসেজ পাঠিয়েছে, বাজারে চলে এসেছি। আর অল্প কিছুক্ষণ লাগবে বাড়ি আসতে। ইফার হঠাৎ কি যেন মনে করে সে রিপ্লাই দিল, গাড়িটা পলাশ চাচাদের বাড়ির সামনে রেখে এসো। কারণ আছে, তুমি আসলেই দেখতে পাবে। একক উদ্ধৃতি চিহ্ন। ইফার পলাশ চাচাদের বাড়ি থেকে ওদের বাড়ির দূরত্ব হেঁটে এলে 5 মিনিট সময় ব্যয় হয়। হয়তো এক্ষুনি এসে পড়বে দীপ্ত। সে নিজেকে তটস্থ করে দৃষ্টির ঘরে গিয়ে ও কে নিয়ে এলো ড্রয়িং রুমে। কামিনী উঠোনে লাকড়ি শুকাতে দিচ্ছে। ইফা টেবিল থেকে একটা কাচের গ্লাস দৃষ্টির হাতে দিল। ইচ্ছাকৃতভাবে নাড়া দিয়ে ফেলে দিল গ্লাসটা। মুহূর্তেই ফ্লোরে পড়ে ঝনঝন শব্দ তুলল। ইফা নাটকীয় ভঙ্গিতে চেঁচালো, এ কি, গ্লাসটা ভেঙে ফেললি দৃষ্টি? উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে করুণ চোখে তাকালো মেয়েটার পানে। কাজটা সে ইচ্ছাকৃতই করেছে। দৃষ্টি হঠাৎ আঁতকে উঠল। হৃৎপিণ্ড বরাবর ধক ধক করে উঠল তার। কামিনী উঠোন থেকে দৌড়ে এসে কাচের গ্লাসটাকে চূর্ণ বিচূর্ণ হতে দেখেই চোখ কপালে তুলে চেঁচালো, অলক্ষী, তুই আবার একটা গ্লাস ভাঙলি? এগুলো তোর বাপের কামাই? তোর বাপ কিনে দিছে যে যখন তখন ভাঙবি? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। উদ্ধৃতি চিহ্ন। দৃষ্টির চুলের মুঠি টা ধরে বসার ঘর থেকে বারান্দা এনে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। দৃষ্টি হতবাক, হতবুদ্ধি। গলায় আটকে থাকা নিঃশ্বাসটা ছাড়ার ফুরসত পাচ্ছে না। ওর ভ্রুদুটো কাদো কাদো ছাঁচে কুঞ্চিত। ইফা অসহায় চোখে চেয়ে রইল। সে জানে না যেটা করতে চেয়েছিল সেটা আদৌ হবে কিনা। তবে চেষ্টা করে দেখবে। মানুষ শোনা কথার চেয়ে বেশি নিজের চোখে দেখা ঘটনা বেশি বিশ্বাস করে। আর কষ্ট পেতে দেখতে চায় না মেয়েটাকে। কামিনী একটা লাকড়ি আনতে যেতে যেতে চেঁচিয়ে বলল, বেশ সা, আজ তোরে বুঝামু গ্লাস কিনতে কত টাকা লাগে। এক বে সা আরেক বে সা রেখে গেছে আমার কলিজা টা ছিঁড়া খাইতে। তোর মা বাপের লগে মরতে পারলি না? কাল তোরে এত মারলাম তবু তোর শিক্ষা হইল না? কিসের চামড়া তোর? উদ্ধৃতি চিহ্ন। চাচি, আমি ইচ্ছা করে ভাঙিনি। উদ্ধৃতি চিহ্ন। মেয়েটা ফুপিয়ে কাঁদছে। আসন্ন ঝড়ের মোকাবিলা করতে সে সক্ষম হয়। হয়তো আবারও পিষতে হবে কারো হিংস্র ক্ষোভে। কামিনী বিশ্রীভাবে বলল, স্টিলের মগ দিয়ে পানি খাইতে পারস না? নবাবের মুখ তোর, কাচের গ্লাস ছাড়া পানি উঠে না। অন্ধর বাচ্চা, তোরে এত মারি, এত বকি, তবু শিক্ষা হয় না, না? আজ তোর গন্ডারের চামড়ার শরীরে কেমনে কথা ধরবে, তার ব্যবস্থা করব। বাড়ির বাইরে ফালাইয়া আসমু তোরে। বাড়িতে তোর কোন জায়গা নাই। উদ্ধৃতি চিহ্ন। মারার জন্য লাঠি টা উপরে তুলতেই একটা দৃঢ়, কঠিন পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, চাচি, ওর গায়ে একটা আঘাতও করবেন না। উদ্ধৃতি চিহ্ন। অসময়ে, অনাকাঙ্ক্ষিত মানুষটির কণ্ঠস্বর পেয়ে চমকে গেল দৃষ্টি। কামিনী যারপর নাই অবাক। ইফা দরজায় দাঁড়িয়ে স্মিত হাসল। এই সময়টার অপেক্ষা করছিল এতক্ষণ। ভারী, দৃঢ়, অকপট চিত্তের পুরুষটি এক পা করে এগোলো। কিছুটা ঝুঁকে মেঝেতে অসহায়, ভীতিগ্রস্ত, মখমলের মতো নরম চিত্তের মেয়েটির কাঁধে হাত রেখে উঠিয়ে দাঁড় করালো। শরীরের উষ্ণ তাপমাত্রায় বলে দিচ্ছে তার অসুস্থতার কথা। নরবরে তার দাঁড়ানোর ধরন। এক পল কম্পনরত কিশোরীর অশ্রু গড়ানো মুখখানি অবলোকন করে চাপা কষ্ট টা অনুভব করার প্রয়াস চালালো। সোজাসুজি বরফ ছুরি দৃষ্টি ফেলল কামিনীর উপর। ও আমতা আমতা করছে জুৎসই কথা বলে পরিস্থিতি নিজ আয়ত্তে নিয়ে আসার। কিন্তু তার আগেই শান্ত সুলভ পুরুষটি রূঢ়ভাষায় বলল, কতদিন ধরে চলছে? উদ্ধৃতি চিহ্ন। কামিনী ধরতে পারল না কোন বিষয়কে কেন্দ্র করে প্রশ্নটা ছুড়েছে। সে পাল্টা প্রশ্ন করল, কিসের কথা বলছো, বাবা? উদ্ধৃতি চিহ্ন। এই বিকৃত মস্তিষ্কের কাজগুলো কবে থেকে করছেন? আমার মৃত কাকা কাকি কে গালাগাল করছেন কি কারণে? উদ্ধৃতি চিহ্ন। কামিনী থতমত কণ্ঠে বলল, না, বাবা, ও কি করেছে জানো? একটু আগে একটা কাচের গ্লাস ভেঙেছে। আর ওই দিনও। হ্যাঁ, তাতে কি হয়েছে? ও একটা কেন 1000টা ভাঙবে? আপনি আপনার ক্ষতিপূরণ আমাদের কাছ থেকে নেবেন। বাবার কাছে চাইতে লজ্জা করলে আমাকে বলতেন, আমি দিয়ে দিতাম। কিন্তু ওর গায়ে আঘাত করেছেন কোন সাহসে? কালও মেরেছিলেন ওকে? কখন? কি জন্য? উদ্ধৃতি চিহ্ন।
শান্ত দীপ্তের হঠাৎ রাগে তার মুখমণ্ডল বীভৎস রূপ ধারণ করেছে। হরিণী চোখ দুটো হতে অশ্রুপূর্ণ জলধারা তা দুচোখের কার্নিশ বেয়ে ঝরছে। করিমন বিবি ঘর থেকে সব শুনছিলেন কিন্তু কোমর ব্যথার জন্য জলদি উঠে আসতে পারছিলেন। বয়সও কম হয়নি। উনি ঘরের দরজায় লাঠিতে ভর করে দাঁড়িয়ে দীপ্তকে উদ্দেশ্য করে মিনতি করে বললেন, দাদু ভাই, তুমি আইছো? জানো কাইল কামিনী আমার দিতিরে কাঠ দিয়া মারছে। কোমর থাইক্কা পা পর্যন্ত বেশি মারছে, জানি কাউরে না দেহাইতে পারে। সবসময়ই ও আমার দিতির লগে এরম করে। হুদাই মারে, ঠিক মতো খাওনো দেয় না। আমি কিছু কইতে গেলে আমারেও ভাত দেয় না। মিথ্যে, সব মিথ্যে। মা, আপনি বুড়ো বয়সে আমার উপর মিথ্যে কথা বলছেন? আপনার কি ভয় ডর নাই? আমারে না ডরান, মরণ রে তো একটু ডরান। উদ্ধৃতি চিহ্ন। দুর্বিপাকে মুখ বিবর্ণ হয়ে গেছে কামিনীর। দীপ্ত চোয়াল শক্ত করে তাকালো ওর দিকে। অন্তর্মুখী ছেলেটা আজ হয়তো সংযমের সমস্ত অলিন্দ পেরিয়ে যাবে। সে দৃষ্টিকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, দাদু, তুমি নির্ভয়ে বলো। কারো অযাচিত বয়ানে সত্যি চাপা দেওয়ার কোন দরকার নেই। উদ্ধৃতি চিহ্ন। কামিনী যখন বুঝল সে হয়তো আজ আর রেহাই পাবে না, অমনি রূপ বদলে বলল, আমাকে মাফ করে দাও বাবা। আমি আর কোনোদিন ওকে মারব না, কোনোদিন বকবও না, মাথায় তুলে রাখবো ওকে। এইবারের মতো মাফ করে দাও। উদ্ধৃতি চিহ্ন। আমি ক্ষমা করা না করার কে, চাচি? আপনি কি পারবেন দৃষ্টির এতদিন যাবৎ পাওয়া সমস্ত কষ্ট মুছে দিতে? দেখুন, মেয়েটার অবস্থা কি করেছেন। কেমন ভীতু বানিয়েছেন। আর কি যেন বলছিলেন, এই বাড়িতে ওর কোন জায়গা নেই। চলুন, আপনাকে একটু স্মরণ করিয়ে দিই। এটা ছোট কাকার বাড়ি, ছোট কাকার ঘর। তাই এই বাড়িতে সবচেয়ে বেশি অধিকার দৃষ্টির, আপনার নয়। ও আপনাদের টা খায় না, পড়েও না। ওর আর দাদুর সব খরচ আমরা বহন করি। আপনি যেহেতু তাদের দেখভাল করেন, আপনাকেও এক্সট্রা কিছু দেওয়া হয়। তাই কথা বললে হিসেব করে বলবেন। ও, কে অন্ধর বাচ্চা বলার কোন রাইট নেই আপনার। উদ্ধৃতি চিহ্ন। কথাগুলো অনেকটা চেঁচিয়েই বলল। কপালের শিরাগুলো যেন উন্মত্ত সাপের মতো লম্ফ দিচ্ছে। ইফা দরজায় দাঁড়িয়ে বলল, শুধু তাই না ভাইয়া, কাকার পেনশনের টাকাটাও এই মহিলা নেয়। দাদুর অসুখের নাম করে তোমাদের থেকে টাকা নেয় ঠিকই, কিন্তু কখনো ঔষধ এনে দেয় না। উদ্ধৃতি চিহ্ন। কামিনী কিছুটা অবাক চোখে চাইল। ইফা ঢোক গিলে বলল, কি ভাবছেন? ভাবছেন তো সবসময় মামা বলে চিৎকার করা মেয়েটা আজ হঠাৎ ওই মহিলা বলে সম্বোধন করল কেন? কারণ আপনি মা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। কখনো আমায় ভালোই বাসেননি। এই সময় আপনার আমার সাথে থাকার কথা ছিল, অথচ আপনি আপনার ভাইঝির পক্ষে চলে গেলেন। আমার আর আফসোস নেই। এখন শুধু একটাই উদ্দেশ্য, আমার আসল মাকে খুঁজে বের করব। জানি না কোথায়, কি অবস্থায় আছেন উনি। আমার মাকে সন্তান ছাড়া করেছেন তো? আল্লাহ না করুক সেই সমপরিমাণ কষ্ট যেন আপনার দুয়ারে এসে না দাঁড়ায়। উদ্ধৃতি চিহ্ন। দৃষ্টিকে নিয়ে ঘরে ঢুকল দীপ্ত। পেছনে পেছনে এলো ইফাও। ইফাকে দেখে রুষ্ট মেজাজে বলল, তুই কোথায় ছিলিস? আমাদের আগে জানাতে পারলি না এসব? উদ্ধৃতি চিহ্ন। ইফা মাথা নিচু করে বলল, তুমি তো আগে কখনো বাড়িতে আসতে না। খুব একটা বাড়ির বিষয়ে মাথাও ঘামাতে না। তাই বলার সুযোগ পাইনি। চাচাকে বলেছিলাম, চাচা শাসনও করেছিল ও কে, কিন্তু কোন লাভ হয়নি। আমি আর আভা যদি কখনো প্রতিবাদ করতে গেছি তাহলে দৃষ্টির শাস্তি আরও দ্বিগুণ করা হয়েছে। আমার বিয়ের আগে এতটা অত্যাচার করতো না, বিয়ে হয়ে যাওয়ার পর থেকে বেড়েছে। উদ্ধৃতি চিহ্ন। দৃষ্টি তার দাদুকে জড়িয়ে ধরল। আজ এই পরিস্থিতিতে সে সবার মনোযোগের কেন্দ্রবিন্দু। আচ্ছা, সবাই কি ও কে করুণার চোখে দেখছে? নাকি ভালোবাসার? সে তো কারো দয়া চায় না, ভালোবাসা চায়। বুক ভরা আদরে বাঁচতে চায়। সে ছোট থেকে শিখে এসেছে কখনো কারো কাছে মাথা নত না করতে, আত্মসম্মান নিয়ে বাঁচতে, কিন্তু তাকে বারবার মাথা নোয়াতেই হয়। দীপ্ত নির্বাক দৃষ্টে দেখল মেয়েটাকে। খুব করে ইচ্ছে হচ্ছিল কিশোরীর গাল ছুঁয়ে অশ্রুবিন্দুগুলো মুছে দিতে, মাথায় হাত বুলিয়ে ওর কষ্টে ভাগ বসাতে। কিন্তু তা করল না। তারও দোষ কম নেই। কামিনী যদি দোষ করে তাহলে তার পরিবারও তো সমান দোষী। নীরবতা ডিঙিয়ে করিমন বিবি তাদের উপর হওয়া অত্যাচারের সংক্ষিপ্ত বিবরণ দিলেন। এটাই যেন দীপ্তের বাকরুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট ছিল। প্রচণ্ড সীমা অবাক বনে মেঝেতে দৃষ্টি নিবন্ধ করে নীরবতা পালন করল কিছুক্ষণ। সহসা কি বলবে বুঝতে পারল না। ব্যর্থতা তা তাদের কখনো আগোবাড়িয়ে খোঁজ রাখেনি। টাকা দিয়েই দায়িত্বের হিসেব চুকানো যায়, সর্বদা এই ধারণায় পোষণ করত। নিবিড় দৃষ্টি তুলে আশপাশ টা পরখ করল। ভারাক্রান্ত মন নিয়ে করিমন বিবি দীপ্তের কঠোর হাত দুখানা নিজের কুচকানো হাতের মুঠোতে নিয়ে বললেন,
দাদু ভাই, আমার একটা কথা রাখবি? উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত বলল, রাখবো, দাদু। উদ্ধৃতি চিহ্ন। তুই ওরে তোর সাথে নিয়ে যা। এই আজাবের মধ্যে রাইখা ওরে আর মারিস না। তুই চইলা গেলেই ওই ডাইনি আবার আমার দিতিরে কষ্ট দিব, গালি দিব। দিতি আর সহ্য করতে পারত না। ওর শরীরের চিকিৎসা দরকার। পুতের সখী এহনো কাটাইতে পারছি না, বৌমাও চলে গেল। আমার নাতনি, ডারে কষ্ট পাইতে দেখতে পারতাছি না রে, দাদু ভাই। তুই ওরে ঢাহা নিয়া যা। ওরে কষ্ট থাইক্কা মুক্তি দে। ইফারেও দূরে লইয়া যা। এই লুচ্চাটা জানি ওর কোন ক্ষতি করতে না পারে। সব দায়িত্ব এখন তোরে দিলাম। তুই চেষ্টা করলে সব পারবি। তোর মধ্যে আমি অনেক রে দেখতে পাই। উদ্ধৃতি চিহ্ন। টু বি কন্টিনিউ। প্রজাপতি।